বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মোর নিউজ মিডিয়া আয়োজিত মোর সংলাপের তৃতীয় পর্ব। আমরা আজকে করব জোর কদমে দুর্নীতি, অর্থ ও রাজ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের যারা অতিথিবর্গ আছেন তাদের সাথে পরিচিত হয়ে নেব। শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ইফাত জাহান চৈতি, নির্বাহী সদস্য, বাংলাদেশ মহিলা লীগ, যুবলীগ। উনি এখন কানাডাতে অবস্থান করছেন। কানাডা থেকে আমাদের সাথে লাইনে আছেন। আমাদের সাথে আছে সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের সাথে মাজহারুল ইসলাম, সম্পাদক, মোর নিউজ বিডি। আমরা এই মুহূর্তে আমাদের আলোচনা শুরু করছি। আমরা সবাই জানি 1.5 বছর পর অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে আমাদের জনজীবন। কেটেছে লকডাউন সংখ্যা, কমেছে করোনা মৃত্যু, কমেছে মৃত্যু ও সংক্রমণের হার, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, খুলেছে চিড়িয়াখানা, সিনেমা হল এবং সেন্টারগুলো। আমাদের চোখে পড়ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এবং অনুষ্ঠান। সব মিলিয়ে সরকার ঘোষিত বিধিনিষেধ উঠে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। এই অবস্থায় আমাদের যে মূল আলোচ্য বিষয় জোর কদমে দুর্নীতি, অর্থ ও রাজ, এই বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা জানব এবং আশা করছি। শুরুতেই আমি আলোচক চৈতি আপার কাছে যাব। চৈতি আপার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে ইতিমধ্যে যে আমাদের অর্থ ও রাজ, দুর্নীতি অর্থাৎ অর্থনীতি ও রাজনীতি দুই বিষয়টাই আসলে লকডাউন পরবর্তী সরকার যে তার যে বিধিনিষেধ ছিল সেটা উঠায় নেওয়ার পরে আমরা আসলে দেখছি যে অর্থ এবং রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতি সমহারেই চলছে। ইতিমধ্যে আওয়ামী লীগের ইউনিয়ন, পৌরসভা, উপজেলা কমিটি, পাশাপাশি জেলা কমিটির সম্মেলন আসন্ন। এমতো অবস্থায় আমরা আসলে একটু ডিটেলস জানার জন্য চৈতি আপার কাছে যাচ্ছি। চৈতি আপা, প্লিজ। ধন্যবাদ শরীর ভাই। সবাইকে আমার আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, তার পরিবারের প্রতি শ্রদ্ধা। 15ই আগস্টে তাদেরকে আমরা হারিয়েছি। 30 লক্ষ শহীদদের বিনিময়ে যে বাংলাদেশ রাষ্ট্রভৌম ক্ষমতার রাষ্ট্রভৌম বাংলাদেশ আমরা পেয়েছি, যাদের বিনিময়ে, যে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন পতাকাটা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা। অজস্র মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই মাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং 21শে গ্রেনেড হামলায় আইভি আপা সহ যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং যারা বেঁচে আছেন 21শে গ্রেনেড হামলায় আহত হয়ে, তাদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখেন, আমি সর্বপ্রথমেই যেটা বলবো, আমি অর্থনীতিতে রাজনীতির প্রভাব, ওটা আমি একটু পরেই যাব আলোচনায়। সেটা হলো যে এই যে সাম্প্রতিক যে মহামারী করোনা, এটা শুধু যে আমাদের দেশের অর্থনীতিতেই যে প্রভাব পড়েছে তা না। আমি বিদেশে আছি এবং খুব উন্নত একটা দেশে আছি, সেখানেও কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়েছে। কারণ আমাদের দেশের যে প্রধান যে রেমিটেন্স যেটা আমাদের দ্বারা আমরা যেটা পাঠাই বাংলাদেশে,
বা দেশের পোশাক শ্রমিকরা যেভাবে পোশাকের গার্মেন্টসের মাধ্যমে যেটা আমরা আমরা বিদেশে রপ্তানি করে থাকি বাণিজ্যিকভাবে, সেটাও কিন্তু অনেক হারে কমে গেছে। সুতরাং এখানে যে শুধু বাংলাদেশেই যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তা নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো, মাত্র ২.৫ বছরের বঙ্গবন্ধুর আহ শাসনামলের মাত্র ২.৫ বছর শাসনামলের একটা যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রিকে উনি হাল ধরেছিলেন। উনি যেভাবে যেভাবে উনি অগ্রগতির দিকে যাচ্ছিলেন, সেটা কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ১৫ই আগস্টের পর থেকে। তো আসলে আমি ওই আলোচনায় যাব না আজকে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের শিল্প খাত বা আমাদের দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবং ওনার অবদানে আমরা কিন্তু সেটা ফিরে পেয়েছি। কিন্তু এই যে এই মহামারীর কারণে কিন্তু আমরা কিছুটা স্তীমিত হয়ে পড়লেও কাটিয়ে উঠতে পেরেছি। হ্যাঁ, বিভিন্নভাবে লকডাউনে আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মনে হয় বাংলাদেশের নিম্ন শ্রেণীর লোকগুলো। আর সেখানে নারী শ্রমিকরাই বেশি। ইভেন আমি যে এখানে একজন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই বলবো না, বিদেশেও কিন্তু আপনার আমি কিন্তু এখন কোভিড-19 চলাকালীন যে সমস্ত নারীরা কাজ করতেন, তারা কিন্তু ম্যাক্সিমামে আপনার ঘরের মধ্যে থাকতো। আমি কিন্তু চাকরি করিনি, কারণ আমার বাচ্চারা ছোট ছোট। সেখানে আমি কি কোভিড নিয়ে আসতেছি বা ক্যারি করে নিয়ে আসতেছি কিনা, কারণ আমি ভেরি মাচ ডাউটফুল। তো সেই জন্য আমি ওখান থেকে আনএমপ্লয়মেন্টে চলে গেছি। এবং জাস্টিন ট্রুডো আমাদেরকে সেভাবে, যারা চাকরি করা অবস্থায় যারা ঘরে বসে গেছেন, তাদের কিছুটা হলেও উনি সাপোর্ট করেছেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করেছেন। দেশে নিম্ন আয়ের শ্রেণীর নিম্ন আয় যারা মধ্য বা নিম্ন আয় শ্রেণীর মানুষগুলোকে উনি সাহায্য করেছেন। এবং সবচেয়ে বড় কথা যে সবচেয়ে আমাদের যে পদ্মা সেতু, যেটা চ্যালেঞ্জ, যেটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত, যেটা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা করতে পেরেছি। প্রায় 75% বা 50% উপরে বা 60%-এর উপরে 65% ওটা মোটামুটি ডেভেলপড হয়ে গেছে। তো এখন কিছুটা কাজ বাকি আছে। এই যে করোনা ক্রান্তিকালীন সময়েও কিন্তু দেশের কাজ লকডাউনের মধ্যে কিছুটা স্তীমিত হয়ে আবার কিন্তু সচল হয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, আমি একটু বলি, সেটা হলো যে জরিপে দেখা গেছে, সেটা হলো যে আপনার ৪,০০০ কোটি টাকার মতো আপনার আমাদের এই শিল্প খাতের যে আমাদের যে আয়টা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই কোভিড চলাকালীনে। তো সেখানে আমাদের দেশের দিকেই শুধু দৃষ্টি দিলে হবে না, পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু মানে প্রচুর অর্থ অর্থ অর্থনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ। সম্প্রতি যে আমাদের যে কানাডার যে জাস্টিন ট্রুডোর নির্বাচন হয়ে গেল, সেখানেও কিন্তু একই কথা বারবার ওনারা বলতেছেন, আমরা অসহায়ত্ব অবস্থা করতেছি, কিন্তু এটা বেশিদিন থাকবে না। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি শক্ত হাল ধরেছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে, এবং যে যে আপনার স্বপ্নটা উনি রচনা করেছিলেন, সীমিত হলেও আবার আমরা কাটিয়ে উঠতে পেরেছি। রিজার্ভ ব্যাংকে অনেক আমরা অর্জন করতে পেরেছি। পাকিস্তান, ইন্ডিয়া, পাশাপাশি এশিয়ার গুলো কিন্তু আপনার তারা তারা কিন্তু বলে যে আপনার আমাদের দেশের মানে যে অর্থায়নের যে আমরা অগ্রগতি করেছি, তা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি চলাকালীন অবস্থায়। তো এখন আমি 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 বলবো যে আমাদের দেশের মানুষের সচেতনতার একটু দরকার আছে। তারা
যেভাবে মাস্কবিহীনভাবে চলাফেরা করতো বা লকডাউন কিন্তু সারা বিশ্বেই আছে। যেমন আমাদের এখানে কিন্তু আমাদের কিন্তু এখন ডেল্টা ভাইরাসে আমরা মোটামুটি আমরা যারা ভ্যাকসিন দিয়েছি তারা কিন্তু ঠিক আছে। কিন্তু যারা ভ্যাকসিন দেয়নি তাদের অবস্থা খুবই খারাপ। অনেকেই আছে যারা ভ্যাকসিন দিতে চায় না। আমাদের দেশেও কিছু নাগরিক আছেন যারা ভ্যাকসিন থেকে দূরে ছিলেন। যেমন বিরোধী জনগোষ্ঠী বা বিএনপি জামাত যারা আছে তারাও কিন্তু সমালোচনা করেছে যে এটা ভ্যাকসিন এটা ঠিক না বা এটা দিচ্ছে পানি দিয়ে মিশাই দিতেছে, এটা ঠিক না। সমালোচনা করারও একটা লিমিট থাকে। তো সমালোচনা করুন, কিন্তু সেটার একটা আহ, দৃষ্টান্ত, একটা মূল বক্তব্য থাকতে হবে। কারণ উনি উনি কোটি কোটি টাকার ইয়ে ইয়ে কোটি কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছেন এই ভ্যাকসিনের ব্যাপারে। তো বাংলাদেশ কিন্তু আসলে এই যে পৃথিবীতে যে মহামারীটা হলো, বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ভালো। উনি কিন্তু রোধ করতে পেরেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু শক্ত হাতে এটা যেভাবে দমন করেছে, এটা বিরল দৃষ্টান্ত। এটা বাংলাদেশের থেকে বুঝতেছে না। আমি যে একজন আওয়ামী লীগ বা সাপোর্ট করি বা বঙ্গবন্ধুর আদর্শে আমি একজন রাজনৈতিক কর্মী সেই হিসাবে না, যারা 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 রাজনীতি করে না বা যারা কোনোভাবেই কোনো রাজনীতিতে যুক্ত না, তারাও কিন্তু বলছে যে না, বিগত সরকারের থেকে যে সরকার আমাদের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা, উনি যেভাবে আমাদের দেশটাকে এই করোনার আমি শুধু করোনার কথাটাই বলবো, যেভাবে উনি প্রোটেক্ট করেছেন বাংলাদেশের জনগণ, যেভাবে মানে আমরা খুব ভয় পাইছি যে জনবহুল এলাকা বাংলাদেশের প্রতিটা আমাদের ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, কিন্তু জনসংখ্যা পরিসংখ্যানে দেখা যায় যেভাবে আমরা পাশাপাশি ভারতকে দেখেছি যে ইন্ডিয়ান যেটাকে বলে, এটা ইন্ডিয়ান কোভিড যেটা ছিল ফোর্থ ওয়েভ, সেটাতে কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হ্যাঁ যেটা ভেরিয়েন্ট সেটা কিন্তু প্রচুর লোক মারা গেছে সেখানে, সেটা আমরা দেখেছি। তো সেইভাবে আমরা কিন্তু আক্রান্ত হইনি। আমাদের দেশটাকে সুন্দরভাবে উনি উনি যেভাবে যেভাবে উনি প্রোটেক্ট করে গেছেন বাংলাদেশের জনগণকে, এবং এটা কিন্তু এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে, বিরল ঘটনা হয়ে থাকবে। সবাই কিন্তু আলোচনা করে যে না, বাংলাদেশ এখন করোনা মুক্ত হতে পেরেছে। যে পরিসংখ্যানের অল্প কিছু যেটা মানুষ মারা গেছে, হয়তো দৈনিক হয়তো 100 200 বা 50 60 এভাবে মারা গেছে, পরিসংখ্যানে দেখা গেছে, কিন্তু সেটা হলো খুবই কম, খুবই কম। এখানে নিউ ইয়র্কে বা বিভিন্ন জায়গায়, আমাদের কুইবেকে বা বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিদিন 1000 মানুষও মুহূর্তে আমি নিজে দেখেছি, কারণ আমি এখানে নর্থ আমেরিকায় থাকি। তো সেখানে আমি দেখেছি কি পরিমাণ মানুষ আপনার কি বলে ওটাকে ভেন্টিলেশন থেকে, এত আধুনিক চিকিৎসা, এত আধুনিক প্রযুক্তির সময়ও কিন্তু তারা কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আমাদের দেশটাকে প্রধানমন্ত্রী তার সুযোগ্য হাত দিয়ে এবং সুযোগ্য ওনার ওনার চিন্তা ভাবনা, ওনার সবকিছু, উনি দেশটাকে সুন্দরভাবে উনি এই মহামারী করোনাকে উনি প্রতিহত করতে পেরেছেন। আপা, আমি আমি আপনার কাছে পরে আবার আসছি। আমি এই মুহূর্তে আমাদের তানজিমুল হাসান কায়েস সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ওনার কাছে আসলে একটু জানতে চাই, আসলে বিগত দিনে বিধিনিষেধ, অর্থনীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট রোধে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়েছে। ওই সময় কিন্তু অনেক আলোচনা সমালোচনা ছিল, কিন্তু দিন শেষে কিন্তু আমরা একটা বিষয় পরিষ্কার যে আসলে সরকারের সিদ্ধান্ত ওই সময় সঠিক ছিল। যা হোক, এটা শেষ হওয়ার পরে এখন যেহেতু আমাদের অর্থনীতি এবং রাজনীতি জোর কদমে এগিয়ে চলছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এমত অবস্থায় কিন্তু বিএনপি ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দিয়েছে, কমিটি ঘোষণা করছে কৃষক দলেরও। আবার সিরিজ বৈঠকে 11টা অঙ্গ সংগঠন কমিটি ভেঙে দিয়ে আবার নতুন কমিটি আসবে, এটা আশা করা যাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে আমি আসলে তানজিমুল হাসান কায়েস ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, এশিয়া মহাদেশের একটি বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং মহান স্বাধীনতা যারা শহীদ হয়েছেন এবং বর্তমান ফ্যাসিবাদী গণতান্ত্রিক
দুঃখিত দুঃখিত আমরা সম্ভবত কায়েস ভাইয়ের কাছে ইন্টারনেট প্রবলেমের কারণে তার কথা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে ওনার কাছে আবার যাব। এই মধ্যে আমি আমাদের পরিচিত পর্বে আসলে ছিল না কাজী শেলী। আমি একটু কাজী শেলী ওনার পরিচয় করিয়ে দিচ্ছি। কাজী শেলী সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। আমি আসলে কাজী শেলী আপার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি এই সম্পর্কে। কায়েস ভাই, আমি আপনার কাছে একটু পরে আসছি আবার। কাজী শেলী আপা। ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। যান্ত্রিক কারণে আমি একটু পরেই ঢুকলাম, তারপর পরিচিত মুখ চৈতি আপা এখানে আসতে দেখলাম, খুব ভালো লাগলো। চৈতি আপা আমাদের সংগঠনের সাথে আছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাথে আজকে অনুষ্ঠানের শুরুতে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি না হলে বাংলাদেশ নামে একটা দেশ আমরা পেতাম না, একটা মানচিত্র পেতাম না, 1,67,598 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ড আমরা পেতাম না। এই যে দেশ আমরা পেলাম, মাটি আমরা পেলাম, পতাকা পেলাম, সার্বভৌমত্ব পেলাম, এই সব কিছুর একজন তাকে না থাকলে, তিনি না থাকলে আজকে আপনি আমি আমরা এই বসে যে কথা বলছি এটাও তো হতো না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি, তাকে যারা এই দেশের জন্য আমৃত্যু শুধু লড়েই গেছেন, সেই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা জাতির সন্তানগণ বেঁচে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি আসলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাথে আছি লম্বা একটু সময় ধরে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ বিশুদ্ধ ইতিহাসের চর্চা করে, অর্থাৎ ইতিহাসের বিকৃত চারণ যেটা হয় সেটা রোধ করে, পাশাপাশি সঠিক ইতিহাসের চর্চা করে। সেই অ্যাসপেক্টে আজকে আছি। আর আমার আরো একটা পরিচয় আছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে আমি প্রকৃতপক্ষে একজন সমাজকর্মী। আমি ছাত্র জীবন থেকে সমাজকর্মী হিসেবে কাজ করে আসছি, এবং ছাত্র জীবন শেষ করার আগে 1997 সাল থেকে আমি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর সাথে সমান্তরালে কাজ করে যাচ্ছি। ব্যক্তিগত জীবনে আমি সেভাবেই কাজ করেছি। এরপরে আমি আবার পারিবারিক কারণে পেশাটা পরিবর্তন করেছি, এখন আমি শিক্ষকতা পেশায় আছি। পাশাপাশি আমি যে চট্টগ্রামে অবস্থান করি, আমি ঢাকার মেয়ে কিন্তু চট্টগ্রামে অবস্থান করি পেশাগত কারণে। এখানে আমি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি। সেই হিসাবে একজন সংগঠকও বলতে পারেন, সেই কাজগুলো করি। আর সবচেয়ে বড় পরিচয় যেটা, যে পরিচয়ে বাংলাদেশের মানুষ আমাকে চিনে, আপনার চৈতি আপা তো জানেনই, তারপর আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমাকে সবাই 152 সন্তানের জননী বলে। আমার বাংলাদেশে আমি একমাত্র মা যার 152টা সন্তান আছে। একটু ইতিহাস বলতে চাই আপনার মাধ্যমে, যদি আপনাদের সম্মতি। বলেন। হ্যাঁ, আমরা বাংলাদেশে আসলে সদ্য একটা দেশ, খুব বেশি বয়স না, 50 বছর বয়স। তো বাংলাদেশের যখন জন্ম হলো তখন কিছু যুদ্ধ শিশু, পরিত্যক্ত শিশু যখন ঢাকার বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ভাবে নিগৃহীত হতে থাকলো, তখন ব্রিটিশ এয়ারওয়েজের দুজন ক্রু, সান্ড্রা সিম্পন এবং প্যাট্রিসিয়া কার্ড, তারা বাংলাদেশে এসেছিলেন, এবং তারা সেই সমস্ত শিশুদেরকে দেখে তাদের ভিতরে একটা আন্দোলিত ভাব হয়, এবং তারা একটা সংগঠন করেন, সেটা বলে ফ্যামিলিজ ফর চিলড্রেন। তো সেই সংগঠনটা ঢাকার তেজকুনি পাড়ায় কাজ শুরু করে 71-এ। কাজ শুরু করতে করতে যখন 89 হয়, তখন দুই বান্ধবী আলাদা হয়ে এই সংগঠনটাকে আরো ব্যাপ্তি করে। একজন প্যাট্রিসিয়া কার, তিনি গাজীপুরে চলে যান বেশ কিছু বাচ্চাদেরকে নিয়ে, সেটা একটা হোম তৈরি করেন, সেটা হচ্ছে ফ্যামিলি ফর চিলড্রেন ইউকে, এবং যেটার ফান্ডার ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজ। আর আরেকজন বান্ধবী যিনি সান্ড্রা সিম্পন, তিনি ঢাকার উত্তরায় থেকে যান ফ্যামিলি ফর চিলড্রেন কানাডা নামে, এবং পরিত্যক্ত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আমি সেই পরিবারে কাজ করার সুযোগ পেয়েছি দীর্ঘদিন অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে, এবং সেই সমস্ত পরিত্যক্ত শিশুদের এবং সমাজে নিগৃহীত যে নারীরা আছে, মারা, তাদের সঙ্গে আমি কাজ করেছি। তাদের রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসনের দায়িত্বে আমি ছিলাম।
সেখানে আমার কাজটা ছিল হচ্ছে পড়াশোনা থেকে শুরু করে বিয়ে, চাকরি প্রদান, এই সমস্ত কাজগুলো আমি করেছি। তো সেই কাজ করতে যেয়ে তাদের সঙ্গে আমি এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে সেখানে বেশ আহ, জীবনের অনেকটা সময় সেখানে কাটিয়েছি, নিজের পরিবার রেখে তাদের সঙ্গে কাটিয়েছি। পাশাপাশি আমার পরিবারেরও ইয়ে ছিল, সমর্থন ছিল এবং সহযোগিতা ছিল। তো সেই কাজ করতে যেয়ে যখন আমি ফ্যামিলি স্টোর চিলড্রেন ইউকে কাজ করার পর কিছুদিন আবার ফ্যামিলি স্টোর চিলড্রেন কানাডাতেও কাজ করলাম, সানরাইজ সিম্ফনি আমাকে বললো, তুমি ওখানে ছেলে মেয়েদের জন্য কাজ করছো, তুমি আমার ছেলে মেয়েদের জন্য একটু কাজ করো। তো ঢাকায় এসে ওদের সঙ্গে যখন কাজ শুরু করলাম, এটা 2009-এর কথা, বাংলাদেশ সরকার ডিক্লার করলো যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। আপনারা জানেন 18টা কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। এবং ওই হোমে যে বাচ্চারা আছে তারা আসলে জানে না তাদের বাবা মা কে। তারা বিভিন্ন ভাবে পরিচয় এবং ইংরেজিতে যাকে বলে অ্যাবান্ডন চাইল্ড, সেই চাইল্ডদের দায়িত্বে আমি ছিলাম। তো তাদের যখন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয় বাংলাদেশ সরকার থেকে, তখন ওখানে বাবা এবং মায়ের নামের প্রয়োজন হয়। এবং সেই নামগুলো কারা দিবে? এখন আমরা বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন তো জানি যে আমরা একটা বাচ্চাকে যখন দত্তক নেই তখন আইনগত অনেক জটিলতা থাকে এবং পরবর্তীতে সম্পত্তি বা এই জাতীয় অনেকগুলো ঝামেলা কিন্তু রয়েই যায়। তো এই দায়িত্বগুলো ওই অফিসিয়ালি কেউ নিতে চাচ্ছিল না, যে এতগুলো বাচ্চার নাম, আমার নাম ব্যবহার করবে, পরবর্তীতে আমি ঝামেলা করবো, এই ধরনের একটা ঝামেলা চলতেছিল। অনেক দেখার পরে আমি যেহেতু ওদের দায়িত্বে আছি, আমার একটা জিনিস খুব মনে পড়লো যে বিদেশি একজন নারী যিনি নিজের দেশ, নিজের দেশের সন্তানদের কথা না ভেবে আমার দেশ, আমার দেশের সন্তানদের জন্য তিনি এতটা করছেন, আর আমরা কি পারি না তাদেরকে একটু পরিচয় দিতে? এটাই কি আমাদের না? আমাদের জাতির পিতা যখন যুদ্ধের পরে বলেছিলেন যে কারো যদি বাবার নাম যদি পরিচয় না হয়, আমার নামটা লিখে দিও আর ঠিকানা লিখে দিও ধানমন্ডি করতে। তো আমরা তো তাদেরই নাম করি, আমরা তো দায়িত্বটা নিতে পারি। আর আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলি, আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তিনিও আজীবন কাজ করে গেছেন মানুষের জন্য। তিনিও আমাকে বললেন যে হ্যাঁ, এই বাচ্চাদের দায়িত্ব তো সবার, আমাদের সবার, যেহেতু আমাদের দেশের বাচ্চা। তো তখন আমি আনন্দে বললাম যে এই বাচ্চাদের জন্ম নিবন্ধনে আমি আমার নাম এবং আমার স্বামীর নাম ব্যবহার করি, এদের জন্ম নিবন্ধন। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তখন আমাদের দুজনের নাম ব্যবহার করি, যেহেতু আমি ঢাকা উত্তরের স্থায়ী বাসিন্দা, ওখানকার নাগরিক, ঢাকা 18। তো তখন আমাদের নাম ব্যবহার করে এই ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন করলাম এবং আমাদের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন স্কুলে ভর্তি করালাম। বিভিন্ন যে সরকারি কাজগুলো, যে সরকারি যে সুযোগ সুবিধা আছে, পাসপোর্ট করা, বিদেশে যাওয়া, এই আমাদের নামগুলো ব্যবহার করে তারা করছে। এখন পর্যন্ত তারা আমাদের সন্তান। এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া গণমাধ্যমের অনেকেই জানেন এবং বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন এবং লাইভও করেছেন এই বিষয়গুলো নিয়ে। কারণ এটা হচ্ছে ইন্সপিরেশন, বলতেছে যে আপনি যে এই দায়িত্ব নিয়েছেন আপনার এই বয়সে, অনেক বয়স্ক মানুষ তো এই দায়িত্ব নিতে পারে না, আপনি এটা নিয়েছেন, এটা আমাদের জন্য ইন্সপিরেশন। তো সেই আপনার মাধ্যমে সেটা একটু জানাতে চাইছি, জন্য আমাকে মমতাময়ী মা বলা হয়। এবং আমরা আপনাদের জ্ঞাতার্থে একটু জানাই যে আমি অনেকগুলো এতিম মেয়েকে বিয়ে দিয়েছি আমার পরিচয়ে, ছেলেদেরকেও বিয়ে করিয়েছি, তারা সমাজে প্রতিষ্ঠিত, ভালো আছে। আর আমার নিজের গর্ভজাত দুটো সন্তান আছে, এই দুজন মিলে 152 জন। এ হচ্ছে আমার 152 সন্তানের ইতিহাসটা একটু আপনাদের জানালাম আর কি। এই হচ্ছে আমার পরিচয়। আর সাংগঠনিক ভাবে আমি যে মাত্র রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত তা কিন্তু নয়। আমি যত ধরনের সামাজিক সংগঠনগুলো আছে আমার, আমি যেহেতু চট্টগ্রামে অবস্থান করছি দীর্ঘদিন, চট্টগ্রামের যত সামাজিক সংগঠনগুলো আছে আমার, এবং প্রত্যেকটা সংগঠনের সাথে আমি জানি না কিভাবে জড়িয়ে আছি, এবং মানে অটোমেটিকলি জড়িয়ে যাচ্ছি এবং এদের সাথে কাজও করছি। এই আপনার প্রোগ্রামে যদি আপনি অনেকটা জানেন, যদি আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কথা হয়েছে আমি জানতে আচ্ছা, আমি 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 পরে আবার আপনার কাছে আসছি। আমি আসলে কায়েস ভাই আপনি ইন্টারনেট প্রবলেমের কারণে আমাদের থেকে একটু দূরে গেছিলেন। আমি কায়েস ভাইয়ের কাছ থেকে একটু আসি। কায়েস ভাই বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমাকে আজকে এই প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য নিউজ বিটি সবাইকে অভিনন্দন। যারা আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিপক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে ভাই, আজকে যে আলোচনা নিয়ে আমরা বসছি, সময় তো সংকীর্ণ, অল্প সময় তো আর কথা না, এর ভিতরে তারপর কিছু কথা বলতে হবে। করোনার এবং অর্থনীতি, করোনার বিষয়ে আমরা একটু পিছনের দিকে যাই। যখন করোনা শুরু হলো সারা বিশ্বে, চীনে
যখন ডিসেম্বরের দিকে, তখন সারা বিশ্বেই করোনা ভাইরাস ছড়াই পড়লো। তখন বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়লো 8ই মার্চ। 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা শুরু হলো। কিন্তু আমরা সবাই সচেতন এবং সবাই আমরা তো বই-বিষয়ের সাথে নেটের যুগ, আমরা সবসময় খোঁজ রাখছি। কিন্তু সেখানে কি হলো, 8ই মার্চ প্রথম বাংলাদেশে ধরা পড়লো করোনা। কিন্তু এই শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে যেভাবে জমজমাটপূর্ণ আয়োজন করে, লোক গ্যাদারিং করে যেভাবে অনুষ্ঠান করলো 17ই মার্চ, সেই প্রোগ্রামে ওখান থেকে কিন্তু মূলত সূত্রপাতটা হলো। এই যে বাংলাদেশের যে সারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড এবং শহর বিভাগ যে করোনা ছড়ায় পড়লো, তখন কিন্তু সরকার সেটা গোপন রাখার জন্য সারা বাংলাদেশের বিশেষজ্ঞ লোকজন কিন্তু বলছে যে আপনি লকডাউন দেন। কিন্তু সরকার কোনো কিছু কর্ণপাত না করে সরকার ওই 17ই মার্চ অনুষ্ঠানকে সফল করার জন্য পরবর্তীতে 25শে মার্চ বাংলাদেশে প্রথম লকডাউন দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। তাও দিত কিনা জানি না, বাংলাদেশের মানুষের চাপে এবং বিশেষজ্ঞদের চাপে সরকার 17ই মার্চ 25শে মার্চ লকডাউন দেওয়া হলো। এই যে লকডাউন শুরু হওয়ার পর থেকে এই যে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, স্বাস্থ্য খাত, অর্থনীতি সবকিছু তো আজকে ধ্বংস। বিশেষ করে আজকে নিম্নবিত্ত যারা আছে, আপনার শিল্প কলকারখানা কিন্তু খোলা রেখেছিল সরকার। এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল যে দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চার দোকান, বিভিন্ন যারা একদম দিন আনে দিন খেটে খায়, দিনমজুরি, তাদেরকে কর্মহীন করে দেওয়া হলো। অথচ শিল্প কলকারখানা কিন্তু ঠিকই শ্রমিকরা কিন্তু তাদের কাজ কিন্তু ঠিকই চালাই গেছে। তারপরও আপনি দেখেন যে করোনা বিস্তার কিভাবে হলো। আজকে সারা বাংলাদেশ থেকে ঈদ, এই যে ঈদ আসছে, গত ঈদগুলো গেল, দেখলাম আপনার আরিচা এবং কাঠালিয়া শিমুলিয়া ঘাটে পদধূলিতে মানুষ মারা গেল। কেন? সরকার লকডাউন দিয়ে ঈদের আগে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু সরাসরি সারা বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারত। এগুলো তো কিছু না করে একদম ঘাটে একদম মানুষের ভিড়ে পদধূলিতে প্রায় 10 থেকে 12 জন লোক মারা গেছে। এখান থেকে কিন্তু করোনা সারা বাংলাদেশে কিন্তু ছড়াইছে, যার প্রতিকার সরকার কিন্তু মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আপনি আরো খেয়াল করবেন যে এই করোনার এই দিনমজুর বাংলাদেশের মানুষদেরকে সরকার ত্রাণের নামে যে নাটক করলো, এইতে বিএনপি করে, বিএনপি নামে মাত্র দিয়ে টিকা লেখা। কিন্তু আমি বলতে চাই যে এই যে সরকারি মন্ত্রী, সরকারি এমপি, সরকারি চেয়ারম্যান, সরকারি আমলারা, তারা এই সঠিকভাবে কি বন্টন করতে পারছে? সঠিকভাবে কিন্তু বন্টন করতে পারে নাই। কারণ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের বাসায় কিন্তু অনেক চালের বস্তা, তারপর তেলের বোতল, অনেক কিছু ওষুধ, এই যাবতীয় করোনার সামগ্রী, এগুলো কিন্তু সব কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বাড়িতে পাওয়া গেছে। কিন্তু সেখান থেকেও কিন্তু সরকার কিন্তু রক্ষা করতে পারে। একদিকে মানুষ লকডাউনের মাধ্যমে রাস্তায় নামা কর্মবিমুখ করছে, অন্যদিকে কিন্তু আবার শিল্প কারখানা খোলা রেখে কিন্তু ওখান থেকে কিন্তু আবার করোনা বিস্তার ঘটাচ্ছে। সরকার পরিপূর্ণভাবে এই করোনা সময় ব্যর্থ হয়েছে। কারণ আপনি অর্থনীতিতে আপনার বাজেট, আপনি 19-20 অর্থ বছরের বাজেট 25,23,000 বাজেট ঘোষণা করেছে। সেখানে বাজেটে অনেক ঘাটতি রয়েছে। কিন্তু তারপরে আপনার এই চামড়া শিল্প, স্বাস্থ্য খাতে, এই যে বর্তমানে টিকা নিয়ে আমাদের যে চৈতি আপু বললো যে টিকা ব্যাপারে সরকার অনেক আগ্রহ দেখাচ্ছে। টিকা কি করেছে? 4 কোটি মানুষ টিকা আবেদন করেছে, 2 ডোজ করে 70 থেকে 80 লক্ষ মানুষ পেয়েছে, লোক হলো 18 কোটি। তারপরও কিন্তু সবাই কিন্তু পায় নাই। এখন পর্যন্ত কিন্তু টিকা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আসে নাই। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি ধারাবাহিকভাবে একের পর এক কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে।
টিকা নিয়েও কিন্তু সরকার মিথ্যাচার করছে এবং বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে, টিকা দিতেও কিন্তু ব্যর্থ হচ্ছে। স্বাস্থ্য খাতে আসেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশে সরকারি হসপিটালে বেড আছে 52,000, বেসরকারি হসপিটালে বেড আছে 90,000। সরকারি খাতে বাজেটে কিন্তু 25 থেকে 30,000 কোটি টাকা সরকার স্বাস্থ্য খাতে বাজেট করে। এই বাজেটের ভিতরে কি সরকার কি স্বাস্থ্য খাতে বিনিয়োগ সেভাবে করতে পারছে? প্রতিনিয়ত পেপার পত্রিকা আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা বলছে যে 80% স্বাস্থ্য খাতে দুর্নীতি করেছে। ভেন্টিলেশনের অভাবে, সিটের অভাবে, আইসিইউর অভাবে প্রতিনিয়ত হসপিটালে কিন্তু রোগী গিয়ে ফিরে আসছে এবং রোগী স্পটে কিন্তু মারা গেছে। মৃত্যুর আহাজারি, মৃত্যুর কান্নাকাটি বিভিন্ন কুর্মিটোলা হসপিটালে, বিভিন্ন ঢাকা মেডিকেলে, ফরিদপুর মেডিকেলে, বরিশাল মেডিকেলে, এমন অহরহ অনেক উদাহরণ দেওয়া যাবে। সরকার স্বাস্থ্য খাত ধ্বংস করে ফেলেছে। আজকে পর্যাপ্ত বেড নেই, পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত আইসোলেশন নেই। স্বাস্থ্যমন্ত্রী তার কথাবার্তা দেখলে তো মানুষ বলে যে সে এখন পর্যন্ত পদত্যাগ করছে না কেন? স্বাস্থ্য খাতে ধ্বংস করে ফেলেছে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ধ্বংস, সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে সব ধ্বংস। আজকে দেখেন যে আমরা এই যে কিছুদিন আগে কুরবানি গিয়েছে, কুরবানি ঈদে আমরা আগে চামড়া শিল্পে গরু কুরবানি হতো, চামড়ার দাম পেতাম 1500 থেকে 2000 টাকা বা 1200 টাকা। এবার চামড়া কি হলো? এবার চামড়া 2 থেকে 150 টাকা, তাও মানুষ নিতে চায় না চামড়া। চামড়া শিল্প তো সরকার ধ্বংস করে ফেলেছে। আজকে এই করোনার নামে, লকডাউন নামে সরকার একটা হাতিয়ার হয়ে গেছে। বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী মতকে, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য সরকারের ইচ্ছা হলে লকডাউন তুলে নিবে, ইচ্ছা হলে সরকার লকডাউন দিবে। দেশের মানুষ এখন সবাই বুঝে। এই কারণে লকডাউন বাংলাদেশের মানুষ খাবে না। কারণ এই দেশে একটা অগণতান্ত্রিক সরকার জনগণের উপরে বসে চেপে আছে। আজকে দেখেন ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে কোন জায়গায় নির্বাচনে 43 জন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এমপিরা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে আসেনি। সংসদে তো গৃহপালিত পশু নামে, বিরোধী দল নামে সেটা তো আছে, কিন্তু ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, যে নির্বাচনে সবসময় জমজমাট এবং উৎসবমুখী নির্বাচন হয়, সেখানে 43 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা হইতেছে। এটা আমাদের দুর্ভাগ্য। তো অচিরেই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দল গুছানোর জন্য চেষ্টা করছেন। দলের অনেক কমিটি হয়েছে। দেশের জনগণও এদেশের সরকারের উপর ক্ষুব্ধ। এবার ইনশাল্লাহ এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আপনি কি বলবেন? আমাদের 35 লাখ বিএনপি, 35 লাখ নেতা কর্মী নামে মামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন। কায়েস ভাই আপনার কাছে পরবর্তীতে আবার আসছি। আমি এই মুহূর্তে আসলে আমাদের মাজহারুল ইসলাম ওনার কাছে, আমাদের সহ সম্পাদক মনিউজ বিডি, ওনার কাছে একটা বিষয় আসলে জানার জন্য, ওনার আলোচনা রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক এবং গণমুখী রাজনীতির মৌলিক সমাধান নিয়ে আসলে তাকে কিছু বলার জন্য আমি বলছি। মাজহারুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা সঠিকভাবে শুনতে পাইনি। মাজহারুল ইসলাম, আপনার কাছে আসলে আমরা জানতে চাচ্ছি রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক এবং গণমুখী রাজনীতি এর মৌলিক সমাধান, এই বিষয়ে আপনার কাছে আমরা আসলে কি কিছু জানতে চাচ্ছি। বিজ্ঞ আলোচক মন্ডলী এবং নিউজ বিডি কর্মকর্তাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। জোর কদমে দুর্নীতি, অর্থ ও রাজনীতির যে বিষয়গুলো আজকে আলোচনা হওয়ার কথা ছিল, তো বিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন আমাদের সাথে, আলোচক বৃন্দ, তারা একটু পাশ কাটিয়ে আলোচনা করেছেন। তো যা হোক, সে বিষয়েও আমাদের অনেক জানা হলো। তো কোন সমাজ, দেশ, রাষ্ট্র তথা সমগ্র পৃথিবীর সুষ্ঠু উন্নয়ন, উৎকর্ষতা এবং সুশীল নাগরিক জীবনের জন্য রাজনীতি, অর্থনীতি দুটি অতি জরুরি বিষয়। দুটি বিষয় ও ব্যবস্থাপনা পাশাপাশি চলে এবং একে অপরের
সাথে ওতপ্রোতভাবে নির্ভরশীল এবং যুক্ত। কারণ সুষ্ঠু রাজনীতি রাষ্ট্রের জনগণের অধিকারের কথা বলে এবং জনমানুষের সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কার্যাবলী ও দিক নির্দেশনা দান করে। আর অর্থনীতি ওই সকল নির্দেশিত পরিকল্পনা ও কার্যাবলী বাস্তবায়ন করে। তাই কোনো দেশের অর্থনীতিকে বাদ দিয়ে বা পঙ্গু রেখে সুস্থ রাজনীতি পরিচালনা করা দুরূহ, এক কথায় অসম্ভব। তেমনি ভাবে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অকল্পনীয়। একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সুষম ব্যবস্থাপনাই পারে কেবলমাত্র জনমানুষের প্রকৃত চাহিদা ও মনোভাবটি বুঝতে এবং জন উন্নয়নের দায়ভার সঠিকভাবে বহন করতে। জনগণের দায়ভারটি হলো দেশের প্রতিটি মানুষের 6টি মৌলিক চাহিদা সার্বিকভাবে পূর্ণ করা এবং চলমান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার সাথে সামঞ্জস্যতা রেখে রাষ্ট্রকে উন্নত জীবন মান সম্পন্ন সুখী সমৃদ্ধশালী ও নিরাপদ জনপদ গড়ে তোলা এবং প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে একটি গণতান্ত্রিক সরকারকে সুষ্ঠু চৌকস ও গণমুখী অর্থনীতির কার্যক্রম পরিচালনা করতে হবে। আর এমন প্রয়োজনে পৃথিবীতে কালক্রমে রাজতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছে। যখনই কোনো সরকার ব্যবস্থাপনা সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, তখনই সেই ব্যবস্থাপনা যত শক্তিশালী হোক না কেন তা ভেঙে পড়েছে। ফলে পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদ, রাজতন্ত্রবাদ এ সমস্ত বিলুপ্ত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে জনগণের শাসন গণতন্ত্র, অর্থাৎ রাজনৈতিক মতবাদ বা তন্ত্র যাই বলি না কেন সেটি সাফল্য নির্ভর করে ওই মতবাদের পরিচালক মণ্ডলীর অর্থনৈতিক স্থান, স্বচ্ছতা ও জনগণের পরিচালিত নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অনেক বড় বড় সাম্রাজ্য অর্থনৈতিকভাবে প্রচন্ড শক্তিশালী ছিল, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল দুর্বল। ফলে সে সমস্ত শক্তিশালী রাষ্ট্র যন্ত্র দিনে দিনে ভেঙে পড়েছে। যেমন আমরা ধরে নিতে পারি প্রাচীন মিশরীয় সভ্যতা, রোমান সাম্রাজ্য, পক্ষান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাজনৈতিক দূরদর্শিতা, যথেষ্ট বিচক্ষণতা থাকা সত্ত্বেও নবাবীর অর্থনৈতিক ব্যবস্থাপনায় জগৎ শেঠ, উর্মিচাঁদদের মুখাপেক্ষী হতে হতো। ফলে বাংলাকে স্বাধীনতা হারাতে হয়েছে। পরবর্তীকালে ইংরেজরা অর্ধ পৃথিবী শাসন করলেও তাদের এই সমস্ত বিষয়ের সামঞ্জস্যতা না থাকায়, এই সমস্ত বিষয় বলতে অর্থনৈতিক এবং রাজনৈতিক সামঞ্জস্যতা না থাকায় সেই সমস্ত উন্নয়নমুখী বিষয়গুলো ব্যাহত হয়েছে এবং ব্রিটিশ সাম্রাজ্যগুলো দিনে দিনে ভেঙে পড়েছিল। আসলে আমরা যেটা জানতে চাচ্ছি যে আমাদের যে সিচুয়েশন চলছে বা আছে, যে অবস্থায়, এই অবস্থায় আমাদের আসলে মৌলিক সমাধানগুলো কি হতে পারে? হ্যাঁ, এই যে মৌলিক বিষয়গুলো আমি এ কারণে একটু পিছন থেকে ঘুরে আসলাম যে আমাদেরকে তো ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেরা যেভাবে পথ চলছি, এই যে করোনা মহামারীর বিষয়ে আমাদের প্রতিকারের জন্য যে সমস্ত সরকারি আয়োজন ছিল, সরকারি ব্যবস্থাপনা ছিল, সেটা কিন্তু ব্যবস্থাপনাটা দুর্বল ছিল না, ব্যবস্থাপনাটা একেবারে কমতি ছিল না, সেখানে কোনো খামতিও ছিল না। চেষ্টা করা হয়েছিল যে আমরা যেন জনগণ সুন্দরভাবে
আহ, একটা স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে মহামারীকে রুখে দিতে পারি, এরকম প্রচেষ্টা ছিল। কিন্তু নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের যারা দায়িত্ববান মানুষ, আমরা কিছু প্রতিনিধিরা সেই দায়িত্বকে সেভাবে সুষম বন্টন করতে পারিনি, সেগুলোকে আমরা ব্যাহত করে দিয়েছি সেই উদ্দেশ্যকে, যে কারণে কিন্তু আমরা নানাভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, অনেকের খাটের নিচে পাওয়া গেল তেলের খনি, অনেকের পুকুর হয়ে গেল চালের গোডাউন। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে ব্যক্তি মানুষের অপকর্ম, কিন্তু সেই অপকর্মের দায়ভার কিন্তু সরকারকে গ্রহণ করতে হয়েছে। তো রাজনৈতিক দূরদর্শিতা থাকলে অর্থনৈতিক অবকাঠামোগত অবস্থায় আমরা সেই সামঞ্জস্যতা আনতে সক্ষম হতাম। আমাদের রাজনৈতিক দূরদর্শিতা নেই সেটাও আমরা বলতে চাই না, আমাদের যথেষ্ট ভালো ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দেশে রয়েছেন, কিন্তু আমরা সেই রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে যে সুষম সুবিধাটা আশা করি, সেখানে হয়তো অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে অনিয়মগুলো আমরা দেখি, সেই অনিয়মগুলো দায়ী নয়, দায়ী আমাদের চরিত্র আমরা নিজেরাই হনন করেছি। সেই কারণে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছি না। তো জি জি, আমি যেটা বলতে চাই, ভাই একটু পরে আপনার কাছে আবার আসছি আমরা। আমি আবার ধন্যবাদ। একটু যাচ্ছি চৈতন্যের কাছে, জানতে চাই আসলে আমাদের কায়েস ভাই এবং মাজার ভাই কিন্তু কিছু বিষয়ের উপর আলোকপাত করছে, তার সাথে অবশ্যই অর্থনীতি এবং রাজনীতি দুটাই জড়িত আছে। সেক্ষেত্রে চামড়া শিল্পর একটা বিষয় উনি আমাদের কায়েস ভাই সামনে তুলে নিয়ে আসছে, এই যে ৭ই মার্চ যে আসলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের একটা বিষয় ছিল, সেই বিষয়টা তুলে নিয়ে আসছে। টিকার বিষয় আসছে, স্বাস্থ্য খাতের বিষয় আসছে। আমি আসলে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার মতামতটা। ধন্যবাদ। আমি শুনছিলাম আমার বিজ্ঞ সব যারা আলোচনা এখানে অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনছিলাম আমি। আসলে সমালোচনার দৃষ্টিতে দেখলে তো অনেক কিছুই সমালোচনা করা যায়। বিগত রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদেরও কিন্তু কম ভুলভ্রান্তি ছিল না। তো যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তার ভুল ভাল আলোচনায় আমরা মতো থাকি, যে যেমন পারি আলোচনা করি। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারত কিন্তু অনেক বড়, তো সেখানে কিন্তু তারা ব্যর্থ এই করোনার ব্যাপারে। এটা শুধু সমালোচনার দৃষ্টিতে না দেখে আপনি সমন্বিতভাবে দেখেন যে তারা কিন্তু ব্যর্থ। তাদের যে কি পরিস্থিতি সেটা যদি আমি সারাদিনও বলি তাও শেষ হবে না। তো সেখানে আপনারা অবগত আছেন যে তারা ব্যর্থ মহামারী এই করোনা ক্রান্তিকালে এসেছে, নদী নালা দিয়ে তাদের লাশ ভেসে আসছে, চিতায়ও জায়গা হয় না। তো এখন অবস্থা হলো যে সেই ক্ষেত্রে বাংলাদেশের আপনি যেটা বললেন যে ঈদের সময় মানুষ, এখন জনগণ ঈদ তো বারবার আসবে, বারবার যাবে, কত ঈদ চলে গেছে। জীবনে যদি নাই বেঁচে থাকি তাহলে ঈদ দিয়ে আমার কি হবে? এই করোনা মানুষকে একটা শিক্ষা দিয়ে গেছে যে ঈদকে কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই। সেই ক্ষেত্রে পৃথিবীতে আপনার বেলজিয়াম থেকে শুরু করে আমার পাশের রাষ্ট্র, আমি যেখানে থাকি, আমি একজন বাংলাদেশের সুনাগরিক জন্মগতভাবে, এবং আমি কানাডার নাগরিকও। তো সেখানে আমি যেভাবে দেখেছি অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেভাবে একটা অবস্থানে আছে, হ্যাঁ একটা উন্নয়নশীল এর ধারাবাহিকতা একটু সীমিত হয়েছিল সত্যি। লকডাউনের প্রয়োজন ছিল, যে সংক্ষিপ্ত লকডাউনটা আমাদের সরকার দিয়েছে সেটা কিন্তু প্রয়োজন অবশ্যই ছিল, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ আছে তারা মানে না, তারা মানতে চায় না। আর বাংলাদেশের আগে তো দেওয়া উচিত ছিল না, আগে তখন তো আপনার কাছে আসছি, আপনার কথা শুনি, তারপর আপনার কাছে আসছি। লকডাউনের প্রয়োজন ছিল তখনই লকডাউনটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আয়োজন, জমকালো আয়োজন করলেন। আপনার সময় কিন্তু আমি কথা বলিনি। 8ই মার্চ পর্যন্ত ধরা পড়লো। পৃথিবীতে
10 জন রাষ্ট্রপ্রধানের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একজন নায়ক, সফল। এত অল্প সময়ের ভিতরে বা যেভাবে উনি দেশের উন্নয়নশীল, পৃথিবীতে সবচেয়ে বড় হলো তার যোগাযোগ ব্যবস্থা। আমি একটু পিছনে যাই, বিগত যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু উনি কিন্তু বলেন না 2 বার ছিলেন। আপা? ওনার সময়ে আমি যখন বাংলাদেশের কায়েস ভাই আমি একটু বলি ভাই, স্বৈরাচার আমাকে বলি। সরকার হিসেবে কয় না নম্বর না না, দেশের ওইভাবে কথা বলেন না, আপনাকে সময় সারা দেওয়া হবে, আপনি বলুন। আমি একটু বলিনি, সেটা হলো সেটা যে তো বললেন তখন না। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ব্যাপক হারে খারাপ ছিল, ব্যাপক হারে খারাপ ছিল। আপনি পাকিস্তানের টক শোগুলো একটু দেখেন, বা আপনার এই যে ইন্ডিয়ান যে নিউজগুলো হয় সেখানেও আপনি একটু দেখেন যে বাংলাদেশের বসে প্রশংসা তারা করে, যেখানে পাকিস্তানের সাথে আমাদের কিন্তু কোনোভাবেই বাণিজ্যিকভাবে আমরা কোনো রাস্তা, কোনো কূটনৈতিক সম্পর্ক তাদের সাথে নেই। তাদের সাথে কিন্তু আমাদের কোনো রকম কোনো মানে যোগাযোগের কোনো নেই। তারা কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ সফল। বাংলাদেশের এই যেভাবে বাংলাদেশকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি হাল ধরে আছেন, এবং মানুষ তো কথা শুনে না। আমাদের দেশে কিছু মানুষ আছে সহজ সরল গ্রামের মানুষ, এনাদের আমি বলি যে এরা তো মাস্ক পরবে না, এরা ছেঁড়াছিড়ি করে যাচ্ছে। লকডাউনটা দেওয়ার অর্থ কি? যাতে তোমরা এইবার ঈদটা না করো। কোরবানিদের সময় কিন্তু লকডাউন ছিল না, মানে বেশ অনেকদিন থেকেই, মানে কোরবানিদের প্রায় 10-12 দিন আগে থেকেই তো লকডাউন, মানে 15 দিন বা এরকম লকডাউন ছুটে দিয়েছিল। রোজার ঈদের লকডাউনের দরকার ছিল, কিন্তু সেটা কি মানুষ মানছে? মানুষ তো মানতেছে না। যেখানে মানুষ না মানে সেখানে সরকারের দোষ কিভাবে আসে আমি তো বুঝতেছি না। কারণ তারা ঠেলাঠেলি করে যাইতেছে। আপনি বললেন পদ্মদলিত মারা যাচ্ছে, পদ্মদলিত মারা যাবে দেখেই তো লকডাউনটা দেওয়া হয়েছিল, যে তোমরা ডিস্টেন্স, এবং সেখানে ডিস্টেন্স, এখানে কিন্তু আপনার পয়সা মানুষের সবচেয়ে বড় 15 আগস্টে আগে কেন খুলে দিল তাহলে পুলিশ লকডাউন? কিন্তু মানুষকে কিন্তু টাকা দিতে বাধ্য করে না। আমরা এখানকে শুনেন, বাংলাদেশে গেলে এবারে মানুষ আইন সম্বন্ধে একটু স্লো হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু ওই বাংলাদেশে আসছি। বাংলাদেশে গেলে আমরা আইন মানতে চাই না, কিন্তু এখানে কিন্তু আমরা আইন পুলিশ মার দিবে না। এখানে আমাকে দেখলে এখানে কি করে জানেন, $100 একটা টিকিট ধরাই দেয়। $100 কিন্তু কম না। আর এখানে এমনও আছে, কোনো বাসায় যদি, যেমন আমি আমার বাচ্চাকে প্রাইভেট টিউটরে দিছি, একটু বলি সংক্ষেপে, আমার বাচ্চাকে আমি টিউটরে দিছি। আমার বাচ্চাটা দুষ্ট বাচ্চা, সে অনলাইনে পড়ে না, ছোট বাচ্চা পড়ে না। তাকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি আপনার বাসায় একটু নিয়ে আসবো সামটাইম। তখন উনি আমাকে বললেন যে আপনি তো আমাকে দিবেন $300, কারণ আমি গ্রুপে, উনি স্কাইপে পড়ায়। আর এখানে পুলিশ যদি, পাশের লোক যদি আমাকে পুলিশকে জানাই দেয় যে এখানে বাচ্চারা 2-3 দিন 2 জন আসছে, তাহলে আমাকে $1000 দিতে হবে। তো হুগনে পে। তো এখানে আমাদের একটু আইন থেকে একটু বেআইনি চলে গেলেই, রাস্তাঘাটে একটু আইন না মেনে চললে বা লকডাউন না মানলে আমাদেরকে ব্যাপক হারে একটা টাকার একটা অ্যামাউন্ট আমাদের দিতে হয়। সেই জন্য আমরা খুব, যেহেতু টাকা পুরানি টাকা, আমাদের কষ্টের টাকা, আমাদের তো বিদেশি টাকাগুলো তো খুব কষ্টের টাকা, তো সেই টাকাগুলো আমরা সেভ করার জন্য আমরা আইন মেনে চলি। আর সভ্য জাতিদের সাথে আমরা সেটা, কারণ আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি এখানে, সো আই হ্যাভ টু ডু সামথিং গুড ওয়ান প্রেজেন্টেশন উইথ দেম। এই জন্য আমাদের দেশের কিছু মানুষের জন্য সরকার সমালোচিত হয়, বা সাধারণ মানুষগুলো ডিস্টেন্সগুলো মেনে, যখন লকডাউনের প্রয়োজন ছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন দিয়েছেন। এখন তো দেশ মোটামুটি করোনার মুক্ত না বললেও, করোনার পরিস্থিতি যেটা, সেটা কিন্তু কন্ট্রোলে, মহামারী আকার কিন্তু ধারণ করে নাই। আমাদের আমাদের যে কায়েস ভাই, উনিও বলতে আমার সাথে একমত হন না ভাই, যে আমাদের দেশের যে পরিস্থিতি, যে করোনার, যে বাংলাদেশের মানে পৃথিবীতে বর্তমান, এবং জলবায়ু এবং করোনা, এটা কিন্তু প্রধান বক্তব্য বিষয় সারা বিশ্বের মানুষের কাছেই। এই যে জাতিসংঘে আমাদের প্রধানমন্ত্রী এসেছেন, ওখানে কিন্তু জলবায়ু বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে, যে জলবায়ুটা কিভাবে, সেই জলবায়ুতে কিভাবে যে এফেক্টেড হচ্ছে মানুষ। তারপরেও কিন্তু বিক্ষোভও তো হয়েছে, বন্যা, এই যে বন্যা পরিস্থিতি, এই যে বিভিন্ন রকমের এই যে দুর্ঘটনা, এগুলো কিন্তু সবকিছু কন্ট্রোলে। জলবায়ুতে কিন্তু বাংলাদেশ হচ্ছে না, যেটা আমরা এখানে কিন্তু অনেক মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এই কানাডা হলো শীত প্রধান দেশ, সেখানে প্রকৃতির উপরে তার সরকারের কোনো হাত নাই। প্রকৃতির রূপ ধারণ করবেই, প্রকৃতির উপরে ঘূর্ণিঝড় আসবেই। এই মহামারী করোনাতে সারা বিশ্ব যখন ক্লান্ত, সারা বিশ্ব যখন অর্থনৈতিকভাবে মন্দা, বিভিন্নভাবে আমাদের মানুষের থাকি নাই, বিভিন্নভাবে তারা কিন্তু
ক্ষতিগ্রস্ত, সেখানে বাংলাদেশ যেভাবে আপনার এই ক্ষতিগ্রস্তকে মোকাবেলা করতেছে, সেখানে আমাদের সরকারকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা যেভাবে উনি হাল ধরে আছেন, উনি বিগত কয়েকটা রাষ্ট্রপ্রধানের সমতাসীন দেখেন কি অবস্থা, রেমিটেন্সের এবং বাংলাদেশের শতকরা কিভাবে উন্নতি শিখরে কি পরিমাণ কম ছিল আর এখন কি অবস্থায় আছে, সবকিছু দেখে তারপরে আপনার বিচার নির্ণয় করবেন। ধন্যবাদ সমালোচনা করলেই হবে না। চৈতি আপা, আপনার কাছে আমরা পরে আসছি। আমরা একটু কাজী শেলি আপার কাছে যাব। কাজী শেলি আপার কাছে আসলে চৈতি আপা অনেক আলোচনা করছে। বাইরের যে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আইনটা হয় সেই আইনটা আসলে পারফেক্টলি মানা, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, যেটা চৈতি আপার কথাই আমরা আসলে বুঝতে পারছি। কাইস ভাই কিছু প্রশ্ন করেছিল, যেমন স্বাস্থ্য খাতের দুর্নীতির যে বিষয়টা ছিল। চামড়া শিল্প আমাদের একটা বড় অর্থনৈতিক সেক্টর ছিল, চামড়া শিল্পের আসলে বাস্তব চিত্রটা আমরা সবাই দেখেছি। তো এই ক্ষেত্রে আসলে রাজনৈতিক কোনো অদূরদর্শিতা বা শূন্যতা ছিল কিনা একটু আমি কাজী শেলিয়াবার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। কায়েস ভাইকে বলতে চাই, টিকা নিয়েছেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ নিয়েছি। টিকা নিয়ে কথা বলেন, আবার টিকা তো সবাই নিলেন, কেউ তো বাদ দিলেন না ভাই। না না, উন্নত বিশ্বের এখনো অনেক 70-80 লাখ নিয়েছে মানুষ। বলতে দেন না ভাই। করছে 4 কোটি। মানুষ কারাকারি করতেছে, আমি খাবো আমি খাবো, সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য টিকা নিশ্চিত করছে। আমি একজন শিক্ষক, আবেদন বাংলাদেশের করেছে 4 কোটি। টিকার আওতায় চলে আসছে। শুনেন, পেয়েছে একটু বলতে দেন 70 ভাই, লাখ। একটু বলতে দেন না, একটু বলতে দেন। তো এই যে করোনা নিয়ে আসছে, আওয়ামী লীগ নিয়ে আসছে, হাতে ধরে নিয়ে আসছে, কি আর করা। আওয়ামী লীগ যখন হাতে করে নিয়ে আসছে, আবার আওয়ামী লীগ কিন্তু টিকা দিয়ে ভ্যাকসিনেশন করে দিচ্ছে সবাইরে। আবার ধৈর্য ধরেন, ছোট বাচ্চাদেরকেও দিয়ে দিবে। কেউ টিকার আওতার বাইরে থাকবেন না, সবাইকে টিকা দিয়ে দিবে। আর এই দুর্নীতি নিয়ে কথা বলতেছেন ভাই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সবসময় বাংলাদেশে জন্মের পর থেকে দেখে আসছি, দুইটা দল থাকে, একদল ক্ষমতায় থাকলে তারা টানো, আর নিচে যে থাকে সে একদম ফুলের ঝুড়ি। তা কিন্তু না, কাজ করলে সমালোচনা হবেই। আপনি কাজ করেন না, ঘরে বসে থাকেন, আপনার কোনো সমালোচনা নাই। আপনি সমালোচনা করতে পারবেন না, কোনো সমালোচনার ভাগিদার হবেন না, কিন্তু কাজ করলে সমালোচনা হবেই। এখন আমরা আমরা নিজে সচেতন হব না, মাস্ক করবো না, দোষ হলো স্বাস্থ্যমন্ত্রী। এটা কেমন কথা ভাই? স্বাস্থ্যমন্ত্রী কি বলে দিচ্ছে মাস্ক পরো না? গাড়ির মধ্যে উঠলে দেখা যায় আমি একমাত্র মাস্ক পরে আসছি, আর কেউ মাস্ক পরে নাই। এখন এই দায় কি স্বাস্থ্যমন্ত্রী এসে বলবে এবারে মাস্ক পরস নাই কেন? আগে নিজে সচেতন হই। আমি সচেতন হইলে আমার পরিবার সচেতন থাকবে, আমার পরিবার সচেতন হলে হসপিটালে তো অনেক রোগী মারা গেছে। হ্যাঁ, বলেন। সিট পায় না, আইসোলেশন পায় নাই, বেড পায় নাই, অনেক রোগীপত্র তো হসপিটালে থেকে মৃত্যুবরণ করেছে, ফিরে আসছে। 91 যখন ঘূর্ণিঝড় হয়ে চট্টগ্রাম বিলান হয়ে গেছিল, তখন কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মানুষ অনেক গালাগালি করছে। আমি তখন স্কুলের ছাত্র। এই করে নাই, সেই করে নাই, কিন্তু ঘূর্ণিঝড় কি উনি নিয়ে আসছিল? ঘূর্ণিঝড় তো উনি নিয়ে আসে নাই, উনি সবার মধ্যে ক্ষমতায় বসছে, তখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এখন সেই দায় কি ওনার? বলেন, আপনি বলেন, সেই দায় তো ওনার না। অনেক অবহেলা করেছে তো। নিয়ে আসছে, আপনি শুক্রিয়া আদায় করেন। আমার পাশের দেশ ভারতের কি অবস্থা হয়েছে, আমি কি অবস্থায় আছি, আল্লাহ আমাদেরকে কতটা ভালো রাখছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা এখন পর্যন্ত স্টাবলিশ আছি। আমাদের অর্থনৈতিক চাকা সমুন্নত আছে, আমাদের দারিদ্র্যের হার কমে গেছে, আমাদের স্কুল এখন খুলে গেছে। ব্যাংকে থেকে ঋণ নেওয়া আছে, 1 লাখ টাকা ঋণ নেওয়া আছে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে। ঋণ নিয়ে কি করছে? কি আমরা পাই নাই? ঘাটতি পূরণ করছে, বাজেটে তো অনেক ঘাটতি আছে। ঘাটতি থাকবে, আমি তো আপনাকে বললাম কাজ করতে গেলে সমালোচনা হবেই, কাজ না করলে কোনো সমালোচনা নাই। শোনেন, বাড়িতে যখন কয় টাকা দিচ্ছেন? আর যদি হাল না চায় তাহলে বোঝা যায় না যে কাজ করতে কি করে নাই। এখন সমালোচনা করতে হবে, আপনি বিরোধী মতে আছেন, সমালোচনা করতে হবে, আপনি বিরোধী মতে আছেন, আমরাও যখন বিরোধী মতে থাকবো আমরাও সমালোচনা করবো। না সমালোচনা আপনি বাসার ট্যাক্স কত দিচ্ছেন? ট্যাক্সের বোঝা তো জনগণের উপর চাপাই দিচ্ছে সরকার, সেটা বলেন না কেন? ট্যাক্স কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে? ট্যাক্স কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে? বাড়ির উপর হ্যাঁ ট্যাক্স দিয়েছেন। আমরা
ট্যাক্স দিয়েছি, আমরা তো মহানগরের যে পৌরসভার তো ভিতরে আপনাকে আমরা সাধারণ ট্যাক্স দিচ্ছি, জনগণের বাড়ি উপর আসতে দিচ্ছি না। তো ট্যাক্স দিয়ে তো সরকার একদম জনগণকে শেষ করে দিল। ট্যাক্স তো সেটা তো দিবই, বলছেন। আমি বাড়িতে আর্ন করছি না, বাড়ি ভাড়া দিয়ে আর্ন করছি না, ট্যাক্স কেন দিব না? আমি দেশের নাগরিক না? আমি যদি রাষ্ট্র থেকে সুবিধা ভোগ করি, রাষ্ট্র থেকে কিছু দিতে হবে, বলেন? রাষ্ট্র কিছু দিতে হবে না? এদেশের প্রধানমন্ত্রী, এদেশের মানুষ বড় লোক, যারা বড় লোক হবে, যারা গরিব গরিবই থাকবে, সেই সিস্টেম করে দিয়েছে। এদেশের গরিব মানুষ আর ধনী হওয়ার সুযোগ নেই। চায়ের দোকানের কথা হয়ে গেল ভাই, শেলি আপনাকে একটু বলতে চায়ের দোকানের কথা হয়ে গেল, এটা আপনার পজিশনের কথা হলো না যে গরিব লোকই থাকবে, বড় লোকই থাকবে। না, আপনি আন্তর্জাতিক মানদণ্ডে দেখেন না, জাতিসংঘের সামাজিক অর্থনৈতিক বড় লোক আরো মানদণ্ডে বড় লোক হবে। 1230 মার্কিন ডলার, সেখানে আমরা 1610 মার্কিন ডলার মাথা পিছু আয়। তাহলে আমরা কি মানদণ্ডের নিচে আসছি না উপরে আসছি? বলেন উপরে আছি না নিচে আসছি? আপা বলেন, এটা আপা বলেন। চায়ের দোকানের কথা হয়ে গেল, এটা আলোচনার কথা হলো না। না, চায়ের দোকানে কেন কথা বলে? কথা তো সত্য। আলোচনার কথা কোন সুযোগ আছে? ঋণের বোঝা চাপাই দিতেছে সরকার বড় বড় প্রকল্পের নামে মহা দুর্নীতি করেছে। আপনার ডেস্টিনি শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতু, রূপপুর কেন্দ্র, কোন জায়গায় দুর্নীতি করে না বলেন? না, এগুলো আপনি জানতে পারছেন কিভাবে? এগুলো ধরা হচ্ছে বলেই আপনি জানতে পারছেন। যদি ধরা না হতো তাহলে কিন্তু আপনি আমি জানতে ধরা পারতাম না। পড়ছেন কেন? আজকে হ্যাঁ, বাংলাদেশে করোনাকালীন 2 কোটি মানুষ বেকার আমাদের অবস্থায় আছে। প্রধানমন্ত্রী দুর্নীতি সহ্য 2 করছেন না, কোটি মানুষ, করেন না। 2 কোটি মানুষ বাংলাদেশের এই করোনার সময় 2 কোটি মানুষ বেকার এবং কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য সরকার কি ব্যবস্থা করতেছে? আমরা বাংলাদেশ কোনো একটা ব্যবস্থা ছোট্ট করতে দেশ, পারে না। আমাদের জনসংখ্যা অত্যাধিক। আপনি এটা চিন্তা করেন, আমাদের পাশের দেশ ভারতের কথা চিন্তা করেন, উন্নত বিশ্বের কথা চিন্তা করেন। এই চৈতি আপা কানাডায় আছে, উনি বলুক না, উনি তো অনেক উন্নত দেশে আছে, সেখানে অর্থনীতির কি অবস্থা? অর্থনৈতিক অবস্থা ট্রানজিটকালীন সময় আমাদের দেশে সাহায্য আসছে। টাকা সচল ছিল। চীনের সাথে বিনিয়োগ, চীন বিনিয়োগ করছে না, সারা বহির্বিশ্ব তো বাংলাদেশকে সহযোগিতা করতেছে না। আপনার এই যে বড় বড় মেগা প্রজেক্ট যেগুলা, সেগুলো তো চীন, ভারত, তারপর আরো যারা আছে বহির্বিশ্ব গুলো তো সাহায্য সহযোগিতা করছে। গাইস ভাই, আপনার কাছে আমরা আসছি। এখন হলো আপনাদের হলো এনি হাও ক্ষমতায় থাকতে হবে। দেশের মানুষ বেঁচে থাকলো কি আর নির্বাচন আছে, আপনি অংশগ্রহণ করেন, জনগণ আপনাদের ভোট দিবে, আপনারা ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতায় আসবেন। হ্যাঁ, রাতের অন্ধকারে নির্বাচনে আর কি, বিনা প্রতিদ্বন্দ্বিতা 157 জন এমপি হয়েছেন। ইউনিয়ন কাউন্সিলে যে গতকালকে যে নির্বাচন হলো, 43 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়। বিনা দলীয় সরকার অধীনে কেন নির্বাচনে যাবে? দলীয় সরকার অধীনে সব দেশের নৌবাহিনী, সেনাবাহিনী, প্রশাসনিক সব পিছনে ইনভেস্ট করেন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সব অর্থনৈতিক ব্যবস্থা করেন। দেশের জনগণের কথা চিন্তা করা লাগবে না। জনগণের কথা চিন্তা না করলে দেশের এই উন্নয়ন কার জন্য করছে? নিজের জন্য করছেন উনি নিজের জন্য করছেন? চিন্তা করবেন না, চেয়ার কেমনে রক্ষা করা যায়, কারা টিকে রাখবে। এখন আওয়ামী লীগের এমপির কি বলছে, এক প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, এমপি ডিসি সাহেবকে কি বলছে? এমপি ডিসি সাহেবকে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে লজ্জা হয় যে ডিসি সাহেবকে বলতে প্রধানমন্ত্রীর সাথে 2 মিনিট কথা বলবো। কারণ তো জবাবদিহিতা নাই, দেশের জনগণের ভোট লাগে না। এখন সরকারি আমলাদের উপর সরকার নির্ভর করেছে, এই কারণে তো আওয়ামী লীগের এমপিদের কোনো মূল্যায়ন নাই, দাম নেই। পুলিশ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের উপরে বেশি তদবির করলে কি বলে পুলিশ প্রশাসন, আপনারা কি ক্ষমতা রাখছেননি? ক্ষমতা তো রাখছে আমরা। তাহলে বর্তমানে এই অনির্বাচিত সরকারের যে ভোটারবিহীন এমপি, রাতের অন্ধকারে মিডনাইট নির্বাচনী এমপিরা, তারাও কি বলে যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে ডিসির অনুমতি নিয়ে কথা বলতে হয়। তাদের পর্যায়ে কোথায় গেছে? এটা দুঃখজনক। আজকে আমাদের বাংলাদেশের আমরা যে যাই কথা বলি না কেন, আমাদের মূল সমস্যাটা বলেন, আমাদের মূল সমস্যাটা গণতন্ত্র ঠিক থাকলে অর্থনৈতিক চাকা সচল থাকবে, দেশের জনগণের জবাবদিহিতা সরকার যদি থাকতো, তাহলে আজকে জনগণের কথা ভ্যালু দিত। আজকে কারো কথাই তো সে কর্ণপাত করে না, সে তো তার ইচ্ছা মতো
দেশ চালাচ্ছে ইচ্ছা মতো সে পরিচালনা করছে। আজকে এখানে তার ক্ষমতা টিকে থাকার জন্য, বাস্তবায়ন করার জন্য কে কি করলো না করলো কোনো কর্ণপাত নেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। অচিরেই বাংলাদেশে মানুষ ক্ষোভে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করছে, সরকারের গতিবিধিও পর্যবেক্ষণ করছে। আজকে আমরা ছোটবেলায় ইতিহাস শুনেছি, কোন ফ্যাসিবাদী সরকার কিন্তু ক্ষমতার চিরস্থায়ী থাকতে পারে না। আজকে বহির্বিশ্বেও কিন্তু আজকে গাদ্দাফি, সাদ্দাম হোসেন বা বিভিন্ন যারা, আপনি আফ্রিকা কিছুদিন আগেও, তারপরে আফগানিস্তানে, আজকে কিন্তু সবাই কিন্তু আজকে পরিবর্তন হয়েছে। আজকে সারা বাংলাদেশে একটা পরিবর্তনের আওয়াজ শুরু হয়ে গেছে। কিন্তু আজকে এইভাবে জোর জবরদস্তি করে আজকে ক্ষমতায় থাকতে হবে, এই চিন্তা বাদ করতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে শেখ মুজিবুর রহমানের কন্যা, তার তো অনেক বড় মন, উদার থাকা উচিত। সে উদার মনে একটা সুন্দর ফ্রি ফেয়ার একটা নির্বাচন দিলেই তো হয়। সে বলুক যে ঠিক আছে সব দল অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দিব, সে তো নির্বাচন দিবে না। আপনি দেখেন এই যে 2-3 দিন আগে আপনার ওই যে আশ্রয়ন প্রকল্পর যেই বিল্ডিং ফেটে পড়ে গিয়েছে, সেই প্রধানমন্ত্রী কি বলল? সে বলল যে দুষ্কৃতীরা সাপলার কুড়াল দিয়ে এগুলা ভেঙে দিয়েছে। কিন্তু সরকারি আমলারা ইঞ্জিনিয়ার যে ওই জায়গায় 2 নম্বর করে যে ভালো পরিমাণে রড সিমেন্ট গুলো দেয় নাই, অবহেলার কারণে যে ওটা ভেঙে পড়লো, সেটা কিন্তু উনি বললো না। উনি কি বললো? দুষ্কৃতীরা সাপল দিয়ে ওটা ভেঙে ফেলাইছে আশ্রয়ন। এর আগে আপনার মনে করাই দেই যে সাভারে রানা প্লাজা ধস নেমে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মহিউদ্দিন খান আলমগীর সাহেব কি বলেছে? যে বিএনপি জামাতালারা এই বিল্ডিং ধাক্কা দিয়ে ভেঙে ফেলাইছে। তা আমরা কিন্তু আমাদের দোষ কিন্তু বলি না, আমরা আমাদের দোষ আমরা নিজেদের ঘাড়ে নেই না। আমরা সব সময় কিছু হইলে, আগে যেমন প্রধানমন্ত্রী ভাঙ্গা ক্যাসেট বাজাইছে, এই দেশে যা ঘটনা ঘটেছে বিএনপি জামাত মুক্তিযোদ্ধা বিপক্ষে শক্তি, এই কথা বলছে। এখন আবার কি বলে যে আগে কিন্তু দেশটারে কিন্তু পুরা আওয়ামী লীগের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিপক্ষে থাকলে রাজাকার। এই দেশে আওয়ামী লীগই না, আমি বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী মুখে এগুলা তো বলে নাই। আওয়ামী লীগের আপনাদের এমপি মুখে কি বলছে? বলে নাই করোনা থেকে শক্তিশালী, করোনা থেকে শক্তিশালী, মাননীয় প্রধানমন্ত্রী করোনা থেকে শক্তিশালী, এ কথা বলে নাই? আপনার আমার কাছে ভালো লাগেনি, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে, আপনি মাঝখান দিয়ে কথা বলতেছেন, এটা আসলে আমার কাছে ভালো লাগেনি। আপনি তো আমাকে কথা বলতেই দিচ্ছেন না। বলেন আপনি আমাকে কথা বলতেই দিচ্ছেন না। বলেন আপনি অনেক কিছু দিলেন দুর্নীতির সেই, কিন্তু উন্নয়নটা আপনার চোখে পড়ছে না। উন্নয়নটা তো আপনার চোখে পড়ছে না। আজকে বলেন বলে বাংলাদেশে বর্তমানে 21.8, এটা ছিল আগে। বিদ্যুৎ উৎপাদনের দিকে তাকান আপনি একতরফা বলে যাচ্ছেন এই হচ্ছে সেই হচ্ছে, এই করছে সেই করছে, আপনি উন্নয়নটা তো চোখে দেখছেন না। মেগা প্রকল্প বলছেন, মেগা প্রকল্প কি কেউ একা খেয়ে ফেলতেছে? দেশের জন্য করতেছে না। এই মেট্রো রেল, এই কর্ণফুলী টানেল কার জন্য করছে? আমাদের জনগণের জন্য করছে। আপনি বলতেছেন শেখ মুজিবের মেয়ে এই করছে একটু শ্রদ্ধার সঙ্গে বলেন না। একটা জাতির জনক তিনি। আমি আজকে বসে কথা বলছি, এটা বলতে পারতাম না তিনি না থাকলে? বাংলাদেশ নামে একটা দেশ হতো না। ইতিহাস পিছনে আপনার কাছে আমরা পরে আসছি। আবার আমরা একটু মাজারুল ইসলাম ভাইয়ের কাছে যাই। মাজারুল ইসলাম ভাই আসলে ওই সময় সম্পূর্ণটা শেষ হয়েছিল না। মাজারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে মহামারী উত্তর সংকট সমাধানে আমাদের রাজনীতি এবং অর্থনীতির ভূমিকাটা কি। আসলে আমরা এই ভূমিকাটা সম্পর্কে যে কিভাবে এটা সমাধান হবে বা বর্তমান যে
রাজনৈতিক যে একটা ডামাডোল, যে আমাদের সবচেয়ে তৃণমূলের সবচেয়ে বড় যে নির্বাচনটা সেটা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের অত্যাসন্ন, এবং এটা নিয়ে মাঠ পর্যায়ে খুবই গরম আছে এই মুহূর্তে আমরা জানি। আসলে আমরা সবকিছু মিলে যে এই উত্তর মহামারী করোনা যে সংকট ছিল, এটা সমাধান মানে এটা শেষ হওয়ার পরে রাজনীতি এবং অর্থনীতির যে ভূমিকাটা ছিল, ভূমিকা আসলে আপনার কাছ থেকে আরেকটু ডিটেলস আমরা শুনতে চাচ্ছি। মাজার ইসলাম ভাই। জি ভাইয়া, আমি প্রশ্নটা অবশ্য ভালো শুনতে পাই নাই, শুধু এই মহামারীর কথাটা শুনতে পেয়েছি। আর একবার একটু সুন্দর করে বললে মহামারী উত্তর বলা আছে। মহামারী সারা একটা বৈশ্বিক মহামারী ছিল। মহামারী উত্তর যে সংকটটা আমাদের আছে, এই সংকটের পরে যে আমাদের জোর কদমে অর্থনীতি এবং রাজনীতি যে এগিয়ে চলছে, যেটা আমরা দৃশ্যমান দেখছি। ইতিমধ্যে বিএনপিও কিছু কমিটি কিন্তু ঘোষণা করেছে, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ এবং কৃষক দলেরও একটা কমিটি হয়ে গেছে। আওয়ামী লীগেরও মধ্যেও দেখা যাচ্ছে যে একটা নির্বাচনী আমেজ তাদের মধ্যে চলে আসছে, এবং ডিসেম্বরে আমাদের একটা ঘোষণা আছে, এটা ইউনিয়ন পরিষদ, তৃণমূলের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ। আসলে এই সংকট পরবর্তী যে সবকিছু স্বাভাবিক বা সুস্থভাবে চলার জন্য আমাদের আসলে সমাধানটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা আসলে মহামারী, বৈশ্বিক মহামারী। এখানে আমাদের শুধু বাংলাদেশের বিষয় না, সমগ্র বিশ্ব যেন স্থবির হয়ে গিয়েছিল। তবে আমাদের কিছুটা সূক্ষ্ম চিন্তা এবং সূক্ষ্ম সিদ্ধান্তের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের ক্ষতিটা অনেকটা কম ছিল। কম ছিল বলতে এ কারণে বলতে চাই, কম ছিল যে লকডাউনের সময় আমাদের অভ্যন্তরীণ রুটে কিছু কিছু পরিবহন চলতো। ওই সময় আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে কিছু গার্মেন্টস শিল্পগুলো চালু ছিল। এটা একটা দক্ষ সিদ্ধান্ত ছিল। একটা দক্ষ সিদ্ধান্তের ফলে আমরা ওই সময়টা অতটা ক্ষতিগ্রস্ত কিন্তু হয়নি। বিশ্বের অন্যান্য দেশ কিন্তু একেবারেই মুখ থুবড়ে পড়েছিল, এবং এখনো অনেক দেশ এই সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু সেই পর্যায়ে না। আমাদের ক্ষতির পরিমাণ যতই ভারী হোক না কেন, আমাদের গতি এবং প্রবাহমানতা, অর্থনৈতিক যে কার্যক্রম, সেটা থেমে নেই। আমাদের এই রাজনৈতিক দূরদর্শিতাই বলবো বর্তমান সরকারের, যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা সবকিছুকে একেবারে বন্ধ রেখে আমরা এগোতে চাই না। আমরা সবকিছুকে স্বাস্থ্য সম্মত অবস্থায় মোকাবেলা করতে চাই। সেই সিদ্ধান্তের কারণে আমরা ক্ষতিগ্রস্ত একটু কম হয়েছি। আর যে কারণে এখনো কলকারখানায় উৎপাদন চলছে। আর সংকট সমাধানের লক্ষ্যে আমাদের যেটা করণীয়, সেটা আমরা যারা আমাদের বিজ্ঞ রাজনৈতিকবিদ রয়েছেন এবং যারা আমাদের দেশের বিজনেস ম্যাগনেট রয়েছেন, এদের একটা সার্বিক সমন্বিত আলোচনা, সমন্বিত সিদ্ধান্তের ফলে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের কলকারখানাগুলো যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের কিভাবে সেটা পুষিয়ে উঠতে পারি, একটা সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে সেগুলোকে কিভাবে ত্বরান্বিত করে আরো এগিয়ে যাওয়া যায়, উৎপাদনমুখী একটা প্রবাহমানতা গড়ে তোলা যায়, সেই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। রাজনৈতিক যে ডামাডোল চলছে এখন, উৎসব মুখর অনেক এলাকা, কেননা তৃণমূল পর্যায়ে যে রাজনৈতিক একটা নির্বাচন, সেই নির্বাচনের লক্ষ্যে আমরা ঈদ উদযাপন করি এমনই মনে হয়, যেন যে তৃণমূল যে নির্বাচনগুলো হয়ে থাকে। তৃণমূল নির্বাচন যদি সকল দলীয় প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে যায়, তাহলে জনগণ সেই নির্বাচনকে উৎসব মুখর করে
তুলবে এবং জনগণ সেই নির্বাচনকে তাদের কল্যাণের জন্য যে সমস্ত প্রার্থী থাকবে তারা মনে করে তারা তাকে ম্যান্ডেট দেবে, তাহলে জনগণের যে ইচ্ছা, জনগণের যে অভিলাষ, জনগণের যে মূল চাহিদা, সেই চাহিদার বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচন পরবর্তী সময়ে। কেননা সর্বদলীয় যে প্রার্থীরা সেখানে অংশগ্রহণ করবে, সেখানে প্রতিটা মানুষেরই মনোনীত প্রার্থী থাকবে। আর যদি নির্বাচন বয়কট করে বিভিন্ন দল বিভিন্নভাবে ছড়িয়ে থাকে নির্বাচনকে বয়কট করে, তাহলে ওই যে কাশ ভাই যেটা বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয় হয়, হ্যাঁ বিজয় তো হবে যদি অংশগ্রহণ সেভাবে না করা যায়। তবে হ্যাঁ, আবার অংশগ্রহণের যদি সেই পরিবেশ না সৃষ্টি হয়, সেই লেভেলটা না সৃষ্টি হয় নির্বাচনের জন্য, তাহলে অনেকে অংশগ্রহণ করতে পারবে না, সেটাও সঠিক। আমাদের এক কথায় উদারপন্থী হলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। তবে ওই উদারপন্থীতার মধ্যে আমাদের বিচক্ষণতা থাকতে হবে, আমাদেরকে মেনে নেওয়ার মন থাকতে হবে, আমাদেরকে সমন্বয়ের জন্য এগিয়ে আসতে হবে, যুক্তির জন্য যুক্তি দিয়ে আমাদের শুধু দূর থেকে কথা বললে হবে না, আমাদেরকে সমন্বয় করে চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি নির্বাচনের মধ্য দিয়ে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণের আশা পূরণের জন্য একটা সাবলীল পরিবেশ যেন সৃষ্টি হয়, সেদিক দিয়ে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, অনেক সময় তারা বিশেষ করে নিজের দলীয় কিছু মুখস্থ করা কথা বলে থাকেন, দলের সুবিধার জন্য কিছু কথা বলে থাকেন, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এইটা মাথায় থাকতে হবে যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা গণমুখী অবস্থাটা সৃষ্টি করতে চাই। জনগণ বিচ্ছিন্ন কোনো রাজনীতি দেশের কোনো উন্নয়ন আনবে না, দেশের কোনো শুভ সেটায় বয়ে আসে না। জনগণ জনগণকে সম্পৃক্ত করে, তাদের আশা আকাঙ্ক্ষা সম্পৃক্ত করে এগিয়ে গেলে সেই দেশ সহজে সফল হতে পারে। কেননা একজন রাজনৈতিকবিদ সে কিন্তু চেতনা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আত্মনিবেদন করতে পারে, আত্মপ্রচেষ্টা করতে পারে, কিন্তু কলে কারখানায় এই জনগণের মধ্য থেকে শ্রমিকেরা উন্নয়নের জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলে এবং প্রতিটা জনগণ, প্রতিটা কর্মী হয়ে যখন কলে কারখানায় কাজ করে, তখন সেখানে কে কোন দলীয় মানুষ এইটা কিন্তু উন্নয়নের ঘরে হিসাব নিকাশের মধ্যে আসে না। তখন হিসাব নিকাশের মধ্যে আসে উৎপাদন। তো উৎপাদনমুখী রাজনীতির যে চেতনা, সেই দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। হিংসাহিংসি বর্জন করে দেশ এবং জাতি কিভাবে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে, সেদিকে আমাদেরকে সচেতন হতে হবে। তবে এইভাবে কলে কারখানায় উন্নতি করতে গেলে আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। বর্তমান সময়ে যে টিকার কথা বলা হয়েছে, প্রতিটি জনগণের জন্য এই টিকা নিশ্চিত করতে হবে। কাশ ভাই একটা কথা বলেছেন যে আমাদের 18 কোটি মানুষ, কিন্তু আমরা টিকা পেয়েছি কয়েক লক্ষ, 1 কোটিও পাইনি। তো এই টিকা নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটা কেটে গেছে, এখন জনগণ টিকা নিতে উদ্বুদ্ধ আছে। কিন্তু এই টিকা আমাদের পর্যাপ্ত ভাবে যাতে আমরা পেতে পারি, তার সহজ পদ্ধতি যেভাবে করলে সুন্দর হয়, সেই চেতনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি স্বাস্থ্য সচেতন না থাকতে পারি, তাহলে কলে কারখানায় আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমাদের আবার সেই মহামারীর দিকেই আমরা ধাবিত হয়ে যাব। তো আমাদের এই
টিকা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সেদিকে এগিয়ে যেতে হবে। জীবন না বাঁচলে তো উৎপাদন হবে না, মানুষ সুস্থ না থাকলে পথে বের হতে পারবে না। তো আমাদের সুস্থ চিন্তা এবং সুস্থ চিন্তার বিকাশের লক্ষ্যে যেভাবে আমাদেরকে একত্রিত করেছিলেন শেখ মুজিবুর রহমান সেই ৭১-এ, জাতির পিতা যিনি আমাদের সবার সম্মানের, সেই একটি আঙ্গুলি হেলনে আমরা যেভাবে এগিয়ে এসেছিলাম, আমাদেরকে এভাবে এগিয়ে আসতে হবে। যেভাবে এগিয়ে এলে তখন যে স্লোগান ছিল জয় বাংলা, সেই স্লোগানের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি ছিল না। আজ কিন্তু স্লোগানটি হয়ে গেছে দলীয়, কিন্তু সেই স্লোগানটি ছিল সমগ্র জাতি। তো আমরা আসলে দ্বিধা বিভক্ত হতে ভালোবাসি অনেকটা। এই দ্বিধা বিভক্তি হওয়ার পিছনে কারণটি হলো যে আমরা নিজস্ব চেতনাকে অন্যের উপরে চাপিয়ে দিতে বেশি ভালোবাসি। আমরা নিজেদেরকে বিজিত ঘোষণা করতে বেশি ভালোবাসি। আমরা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করি, অন্যেরা ভুল করছে সেটাই বেশি ভাবি। হ্যাঁ, নানান কিছু নিয়ে কিন্তু আমাদের রাজনীতি এখন ঘুরতে ঘুরতে মৃত মানুষকে উত্তোলিত করতে হচ্ছে, আবার নানান মতবাদকে চাপিয়ে দিয়ে অন্যের বাকরুদ্ধ করে দিতে হচ্ছে। এই সমস্ত অপসংস্কৃতির রাজনীতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অর্থনৈতিক চাকা কিভাবে সচল হয় সেদিকে বেশি বেশি দৃষ্টি দিতে হবে। অনেক দেশই কিন্তু খুব দ্রুত এগিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা মধ্য আয়ের দেশে পৌঁছেছি, কিন্তু আমরা এখানে থেমে থাকতে চাই না। আমরা আমাদের মানুষকে, আমাদের জনগোষ্ঠীকে ধন্যবাদ বিশ্বের নজরুল ইসলাম ভাই। আমাদের কাছে আসলে বেশি সময় নেই, আমরা একটু আমাদের চৈতি আপার কাছে যেতে চাচ্ছি। চৈতি আপার কাছ থেকে আমরা একটু মূল্যবান কথা শুনবো, তারপরে আমরা কায়েজের কাছে যাব। চৈতি আপার কাছে আসলে আরেকটা বিষয় আমাদের জানা আছে, যেহেতু উনি কানাডায় অবস্থান করছেন, আমাদের একটু জানার আগ্রহ আছে, যেটা ইতিমধ্যে করোনা সংকট কমে যাওয়ার কারণে কানাডাতে কিন্তু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমরা জানি। এবং জাস্টিন ট্রুডো আগে সংখ্যালঘু ক্যাবিনেট ছিল, কিন্তু উনি এবার সম্ভবত সংখ্যাগরিষ্ঠ একটা ক্যাবিনেটের বিষয়ে ওনার একটা মতামত ব্যক্ত করছে। এই বিষয় সহ আমি আসলে আমাদের সামগ্রিক বিষয় একটু জানতে চাচ্ছি চৈতাবার কাছে, একটু সংক্ষেপে বলুন। ধন্যবাদ। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি আসলে শুনতেছিলাম, আগ্রহ বলে শুনতেছিলাম উনাদের কথা, আবার শেলিয়াপার সাথে একটু হইতেছিল, সেটাও শুনতেছিলাম। শোনেন, একটা কথা হলো কি, এই যে আমি একটু আমাদের যে দেশে আমি অবস্থান করি, যে দেশে থেকে আমি আপনার এখানে আসার পিছনেও কারণ আছে। আমি যখন আমি একটু বলি, হ্যাঁ, আমি যখন ছাত্রলীগ থেকে নির্বাচিত ছিলাম ভোটের মাধ্যমে, কিন্তু আমি কিন্তু আপনার হাইব্রিড না, যে আপনার হঠাৎ করে চলে আসা, তা কিন্তু না। আমার কিন্তু একটা গৌরব, একটা অধ্যায়, একটা পরিচয় দেওয়ার মতো। সেটা হলো যে আমি এসেছি এবং যখন আমাদের সরকার অপোজিশন ছিল, তখন আমি বিপুল ভোটে, মানে টাঙ্গাইল যে কুমনি কলেজ মহাবিদ্যালয়, সেখান থেকে আমি ছাত্র সংসদে নির্বাচিত না, মানে আমি ভোটের দ্বারা নির্বাচিত, সিলেক্টেড না, কিন্তু আমি ভোটের দ্বারা নির্বাচিত এবং বিপুল ভোটে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন আমি খুবই ছোট মানুষ ছিলাম, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শেই আমি বড় হয়েছি। আসলে আমার পরিবারটাই যেভাবেই হোক, আমি তখন খুবই রাস্তাঘাটে মার খেতাম, যেহেতু আমি একটা গার্লস কলেজের ছাত্র সংসদে আমি ভোটে নির্বাচিত ছিলাম, সেজন্য আমাকে বিভিন্নভাবে আমন্ত্রণ করা হতো বিভিন্ন কলেজ থেকে, বা ভাইয়ারা যারা এখন বর্তমানে এমপিতে আছেন বা বর্তমানে যারা বিভিন্ন পজিশনে আছেন, তো তারা কিন্তু আমাকে তখন বলতেন যে আসো, আজকে আমার প্যানেল নির্বাচন হচ্ছে, বা আজকে আমাদের একটু বক্তব্য আছে, তুমি একটু আসো। ছোট মানুষ, কিন্তু খুবই ছোট মানুষ। তখনও আমি যেতাম এবং রাস্তাঘাটে পুলিশের ধাওয়া আসতো, তখন রাস্তাঘাট পাগাড়ি যায়, মানে পাগাড়ের কিনারে যাস, আমি যে লুকাইছিলাম, মানে ধাওয়াধাওয়ি পাটাপাটি তো থাকবেই। তো তখন এই রাজপথ থেকে উঠে আসা, আমি একজন ছাত্রলীগের কর্মী,
তো নিজেকে নেত্রী কখনোই ভাবি নাই, কর্মী হিসাবেই দেখতে চাই। আর সবচেয়ে বড় কথা কি, যে আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। কিছু মানুষ আছে পাওয়ার জন্য রাজনীতি করে, যে সুপারিশই করে, যে আমার আগের ভাই বললেন যে সুপারিশ করতে ব্যস্ত, কিন্তু আমি এখানে সুপারিশের রাজনীতিতে বিশ্বাসী নয়, আমি সুপারিশের রাজনীতি করব না। যেহেতু আমি একটা উন্নতশীল দেশে অবস্থান করতেছি বর্তমানে, আমি কিছুদিন আগেও বাংলাদেশ থেকে হয়ে আসছি এবং আমি আবার যাব বাংলাদেশে। তো সেখানে আপনার সমালোচনা করবেন, অবশ্যই সমালোচনা দরকার আছে। মানুষের সমালোচনা না থাকলে মানুষের ভালো কিছু আশা করা যায় না। সমালোচনার ভিতরেই তো আমরা পরবর্তীতে ভালো কিছু আশা করব, তাই না? সমালোচনা করতে হবে। কিন্তু এই করোনার ক্ষেত্রে যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আপনার জিনিসটাকে মানে মোকাবেলা করেছেন, পৃথিবীতে এরকম বিরল। কিন্তু ওই যে ভেন্টিলেশনের কথা বললেন, এই যে আইসোলেশনের কথা বললেন, এই যে আপনার যে কি, এই যে সাপোর্টিং, যে আপনার ব্রিথিং সাপোর্টিং যেটা লাগে লাস্ট মুহূর্তে, পর্যাপ্ত ছিল না। না না না, সেখানেও কিন্তু আপনার কিছু কিছু ব্যক্তিগত যারা মুনাফা করতে চায়, ব্যবসায়িক যারা রাজনৈতিকের দ্বারা তারা নিজেরা সুবিধা করতে চাচ্ছে, তাদের কথা আলাদা। কিন্তু তারা কিন্তু রাজনীতি, যেমন এই যে শাহেদ কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না, সে কিন্তু একটা বিজনেসম্যান। সে বিজনেসম্যান হিসাবেই আমাদের সরকারকে সে ব্যবহার করেছে, কিন্তু সে কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সে কিভাবে যে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেটা আমি বাইরের দেশ থেকে বুঝতে পারি। যে ইটালিতে 250 যাত্রী সহ প্লেনকে কিন্তু নামতে দেওয়া হয় নাই, ওই অবস্থা তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। কারণ যখন তারা করোনা মোকাবেলা করতে, যখন তাদের লক্ষ্য মানুষ তারা মারা গেছে এই করোনার জন্য, 1000 2000 এমনও দিন গেছে 3000 মানুষ মারা গেছে এই যে আপনি ইটালিতে, তখন কিন্তু তারা ব্যর্থ। তখন কিন্তু আমি মেয়র বা রাষ্ট্রপ্রধানদের বলতে দেখছি ভাষণে, যে লাইভ ভাষণে তারা বলছে আমরা ব্যর্থ, আমাদের কাছে কিছু করার নেই, আমরা কন্ট্রোল করতে পারছি না। কিন্তু সেখানে আমাদের দেশ কিন্তু এই করোনাকে, এই মহামারীকে কিন্তু সুপ্ত হস্তে সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করেছেন। মিডিয়া কি আসছে? মৃত্যুর সঠিক চিত্র কি মিডিয়া আসছে আপা? না, সেটা তো আসে নাই। কেন আসবে না? ছোট্ট দেশ, সরকার তো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে করোনার সঠিক চিত্র তো জনগণের মাঝে তুলে ধরে নাই। কায়েস ভাই আপনার কাছে আসছে, আপনাকে একটু বলতে দেন, আপনার কাছে এসে আমি শেষ করব। এটা আসছে ব্যক্তিগতভাবেও আপনি দেখেন এই দেশটা খুবই ছোট একটা মিডিয়া আসে না আপা? মিডিয়াতেও এসেছে, এবং ব্যক্তিগতভাবে আপনি জোরে দেখতে পারবেন আমাকে দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না আপনি। যেটা মিডিয়াতে এসেছে, মিডিয়া আসে না আপা, সঠিক চিত্রটা আসে না, হয়েছে সেটাই সঠিক। কারণ আমি এখানে যেখানে থাকি সেখানে কিন্তু আপনার এখানে কিন্তু প্রায় আমি মানে কালগারিতে আলবাটাতেই মোটামুটি আপনার 30,000 বাঙালি, মানে আমরা যারা লোকাল আর কি 30,000 বাঙালি। সেখানে কিন্তু সবাই কিন্তু আমলি করে না, কিন্তু সেখানে রাজনীতির ভাবে তারা বলে, কারণ তারা বলে, তাদের কাছে আমি শুনি, তাদের কাছে আমি যাই, তো তারা বলে যে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করলো, এটাকে, এই মহামারীটাকে কিভাবে মোকাবেলা করতে পারলো, যেখানে সুপ্ত আমাদের দেশ, যেখানে জনসংখ্যা বেশি, এত পিপল, আমাদের দেশটা ছোট কিন্তু পিপল বেশি, সেখানে কিভাবে এটা মোকাবেলা করলো, কিভাবে এটা রাজনৈতিক ভাবে দেখলে তো হবে না, এটা মানবিক ভাবে। আপনি এটাকে দেখেন, রোহিঙ্গার কথা বলেন, রোহিঙ্গাদের কিভাবে রাখছে, ছোট্ট দেশের মধ্যে 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা থাকে, কিভাবে রাখতেছে, সেখানটাতে খাদ্য ঘাটতি নাই, তারা কিন্তু বেশ ভালোভাবেই আছে, তারা বেশি ভালো আছে। রোহিঙ্গা কিন্তু আমাদের সাধারণ জনগণের চাইতে কিন্তু বেশি ভালো তারা রাখছে, আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে বেশি ভালোভাবে রাখছে। পৃথিবীতেও কিন্তু এটা কিন্তু আলোচনা হচ্ছে, যেভাবে কোনো দেশ এই রোহিঙ্গাদের নিতে রাজি হয় নাই, বড় বড় কথা বলে, সব স্পিচ দিতেছে বড় বড়, এটা করব সেটা করেন আপনারা। প্রথম তো জিয়াউর রহমান সাহেবের আমলে আসছিল না, আসুক, কিন্তু যেভাবে তাদেরকে আমরা দেশের ভিতর তো নিয়ে আসছি, জিয়া রহমান তো দেশের ভিতর নিয়ে এসে তো টাকা দেয় নাই, তাদেরকে তো খাওয়া পড়ার খরচ তো তার জিয়া রহমান দিয়ে যায় নাই, তাদেরকে যেভাবে না, তার আমলে প্রথম আসছে রোহিঙ্গারা। কায়েস ভাই আসছে, আপনার কাছে আসছে, আপনাকে একটু আমাদের দেশের উন্নয়নটাকে আপনি দেখেন, রাস্তাঘাটের উন্নয়ন দেখেন। আমি 2003 দেশের থেকে আসছিলাম,
2003-এর অবস্থার আজকের দিনের অবস্থানের মধ্যে অনেক পার্থক্য। আমাদের বিগত আমাদের অপোজিশন নেত্রী বেগম খালেদা জিয়ার আমলের কি ছিল, রাস্তাঘাটের কি ছিল, আর এখনকার অবস্থা কি? এই করোনা একটা ন্যাচারাল একটা সমস্যা, জাতীয়গত সমস্যা, পৃথিবীতে সমস্যা, সেখানে তো আমরা দায়ী না। তারপরেও দেশ উন্নতির দিকে যাবে আশা করি। স্কুল কলেজ খুলে গেছে, দেশের আপনার ইকোনমি অবস্থাও এখন ভালো দিকে যাবে, কারণ ইকোনমি অবস্থা অনেকটা ভালো, অনেক অবস্থায় ভালো ছিল। দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই দেশের উন্নয়নও ভালো, কমিউনিকেশনটা বিরাট জিনিস। তো এখন বাংলাদেশের মানুষ এখন বাণিজ্যিকের দিকে দিবে। আমাদের পোশাক শিল্প দাঁড়িয়ে যাবে। কিছুটা সীমিত ছিল, এই করোনার সময় দরকার ছিল, যেটা প্রয়োজন ছিল সেটুকু প্রধানমন্ত্রী করেছেন। খুবই সীমিত লকডাউন দেওয়া হয়েছে আমাদের দেশে। এখানে যে পরিমাণে লকডাউনে আমরা আছি ভাই, আমি বলতে গেলে 1 ঘন্টাও শেষ হবে না, 2 ঘন্টাও শেষ হবে না। আমি আর আমার আব্বা আম্মা আমার থাকি, সেই আব্বা আম্মা 3 জনে আমরা গাড়িতে বসতে পারবো না। এক গাড়িতে বসতে গেলেও পুলিশ আমাদেরকে ধরছে যে কি ব্যাপার, তুমি 3 পিপল কেন গাড়িতে? ইভেন আমি যে ড্রাইভিং করতেছি, আমার আব্বা আমার প্যাসেঞ্জার সিটে না বসতে পারবে। জি জি, ধন্যবাদ হবে এইভাবে আমরা এখানে আমরা টিকে আছি। কিভাবে টিকে আছি যে সেটা আপনি চিন্তা করতে পারবেন না। আমার নিজের মায়ের পেটের বোনও থাকে এখানে, সেই বোনও আমাদের বাসায় 2 বছর 1.5 বছর আসতে পারে না উইদাউট মাই কনসার্ন। কারণ পাশে থেকে যদি দেখে, একটা বাসার 4টা মানুষের বেশি থাকা যাবে না। ইভেন স্বামী স্ত্রীও আলাদা। এখানে যদি জানতে পারে যে তার বাসায় 2-3টা হাঁচি দিছে বা ঠান্ডা লাগতেছে, কি যে পরিস্থিতি আমরা এখানে সার্ভাইভ করছি, সে তুলনায় বাংলাদেশের মানুষ মহারাজা অবস্থায় আছে। আমাদের দেশের মানুষ যে কি রাজার অবস্থায় আছে, বিদেশে না আসলে কেউ বুঝতে পারবে না। বিদেশে আপনি 1 মাস থেকে দেখেন, আমার নিশ্চয়ই যে বিজ্ঞ আমার যে অপোজিশন যে কায়েস ভাই আছেন, বা এই যে এই ভাইটা নামটা দেখতে পাচ্ছেন, বিদেশে যারা থাকে তাদের টাকায় তো দেশের মানুষ টিকে আছে, তাদের রেমিটেন্সের টাকায় তো টিকে আছে। যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি কতটা ভালো। এখন মনে হয় যে দেশে কেন থাকলাম না। দেশের মানুষ বিদেশে গিয়ে রেমিটেন্সের উপরেই তো বড় আয়ের উৎস তো রেমিটেন্স। মানুষ অনেক সুন্দরভাবে আছে। এটাই ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী, আরো ওনার দীর্ঘায়ু কামনা করি মাননীয় প্রধানমন্ত্রীর, যে আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, দেশটা আরো সুন্দর হবে। এটা আমার দেশ, এটা আপনার দেশ, এটা আমাদের জন্মভূমি। এই জন্মভূমিকে ভালোবেসেই আমরা বলতে চাই এই সরকার থাকার দরকার আছে। কে কি করলো সেটা আমি দেখি না, আমার দেখার বিষয় না, আমার আলোচ্য বিষয় না। জোর করে থাকবেন, থাকার দরকার আছে, অসুবিধা কি? উনার কিসের আশায় উনি বেঁচে আছেন? উনার কিচ্ছু নাই। ঘোষণা দিলেই তো হয় আপা যে ক্ষমতা থাকবে। ঘোষণা দিলেই তো হয় আপা, দরকার কি ভোটের? ঘোষণা দিয়েই তো দিলেই হয় যে আমরা ক্ষমতা থাকবো। জয় বঙ্গবন্ধু। ওকে, ধন্যবাদ। ঘোষণা দিলেই তো হয় যে আমরা ক্ষমতা থাকবো। কায়েস ভাই, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করুন। 1 মিনিটের মধ্যে। 1 মিনিট টাইম দিলে ভাই কেমনে হয়? আমাদের সময় বুঝছেন তো, অনেক 1 মিনিট দিলে ভাই কেমনে হয় বলেন? আমি তো কথাই বলতে পারলাম না। অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সংক্ষেপে আসলে বলা যায় না, আমি বলতে পারি না। একটু কায়েস ভাই বলেন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী এখন দীর্ঘজীবী করুন। কি আপা বলেন আপার কথা শেষ হয়েছে? বলেন আপা আর কি? এখন আমরা এই জায়গা আলোচক, আমরা অনেক কিছু বিষয় আলোচনা করছি, কিন্তু আমাদের মূল সমস্যা সেটা আমরা কেউ যাই নাই। এখানে 2 আপা আছে, তারা দল থেকে তাদের ব্যক্তিগতভাবে কথা বলছে, আমি আমার দলের থেকে বলছি, কিন্তু সরকারের যে দোষ ত্রুটি গুলো আছে সেগুলা আমি যথাসম্ভব বলার চেষ্টা করছি। আমার আরেক ভাই সেও বলছে, কিন্তু আমাদের দেশের বর্তমান যে মহাসংকট কি? জনগণ আতঙ্কে আছে, জনগণের নিরাপত্তা নেই। টিভি খুললে, পেপার পত্রিকা খুন গুম, বিরোধী মতকে দমন করার জন্য প্রতিনিয়ত ক্রসফায়ার দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আন্দোলন করা যাবে না। এই যে আপা বলে স্কুল কলেজ খুলছে, স্কুল কলেজ কি বিশ্ববিদ্যালয় খুলছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব কি বলেছেন? যে বিশ্ববিদ্যালয় যদি খুলে তাহলে আন্দোলন হইতে পারে। আন্দোলনকে এত তারা ভয় পায়, এই জন্য বিশ্ববিদ্যালয় খুলছেন না। স্কুল এই কিছুদিন আগে স্কুল খুলছে, তাই স্কুল ছাত্র ছাত্রীদের করোনার
টিকা দেওয়া হয় না তাদের। তাদের সে অ্যান্টিবডি তো বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের তো অ্যান্টিবডি বেশি ভালো। বিশ্ববিদ্যালয় খুলছে না, কিন্তু আজকে দেখেন করোনা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু বাংলাদেশ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু করোনা একেবারে কিন্তু চলে যায় নাই। স্কুল কলেজ স্কুলের যে ছাত্রছাত্রী এরা তো কোমলমতি, এরাও তো আক্রান্ত হতে পারে। বিশ্ববিদ্যালয় খুলে দেয় না, স্কুল কলেজ খুলে দিচ্ছে। কেন খুলছে? যে স্কুলের ছাত্রছাত্রীরা তো আন্দোলনে যাবে না, সরকার বিরুদ্ধে যাবে না, কারণ বিশ্ববিদ্যালয় খুললে তারা যেতে পারে, হল খুললে তারা যেতে পারে, এ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখছে। সরকার প্রতিটা পদক্ষেপে সুকৌশলে একটার পর একটা ইস্যু বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসছে। বাংলাদেশের জনগণকে দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য প্রত্যেকটা ইস্যু নিয়ে আসলো। এই যে কিছুদিন আগে দেখেন মিডিয়া কি নিয়ে আসলো, আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার জানাজা, তার কবর, বিভিন্ন ইস্যু কিন্তু নিয়ে আসলো। কিন্তু আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম কিছু কিন্তু আশা করি নাই। তিনি কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান সম্পর্কে কথা বলে। গতকালকে কি বলেছে ওবায়দুল কাদের সাহেব, যে তারেক রহমান বিদেশে বসে সাহস থাকলে বাংলাদেশে আসুক। তারেক রহমান তো লন্ডনে বসে আমাদের দলটাকে পরিচালনা করছে, ধারাবাহিকভাবে সিরিজ বৈঠক করছে। দক্ষিণ উত্তর সারা বাংলাদেশের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, মহিলা দল যা আছে সব কিন্তু তিনি কন্ট্রোল করছে, এবং সব কমিটি ওনার কনসাল্ট ছাড়া হয় না। আমরা বিশ্বাস করি অচিরেই দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কিন্তু মুক্ত নন। আজকে দেখেন তার মতো একজন বৃদ্ধ বয়সী কয় কোটি টাকা, সেটা তো তার ওই রাষ্ট্রকারে তার অ্যাকাউন্টে জমাও আছে। আজকে 2 কোটি টাকার জন্য আজকে মাত্র সেজন্য তাকে আজকে কয় বছর জেলে দেওয়া হলো, আজকে 1 বছর উপরে, সে কারণ তো এখন পর্যন্ত তার মুক্তি দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত তার সুচিকিৎসা নিশ্চিত করছে না। তার পরিবার থেকে বারবার বলা হচ্ছে যে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য, বিদেশেও তাকে বাধা দিচ্ছে। তাহলে সেও তো সাবেক প্রধানমন্ত্রী ছিল, স্বাধীনতার সাবেক প্রেসিডেন্টের ওয়াইফ, সাবেক সেনা প্রধানের ওয়াইফ, সেক্ষেত্রে তো সে একটা চিকিৎসার, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সে চিকিৎসা থেকেও কিন্তু বঞ্চিত পাচ্ছে। তা আজকে দেখেন, আজকে তৃণমূল থেকে আজকে বিএনপি টপ লেভেল, টপ পর্যন্ত আজকে সবাই কিন্তু সাফারার। কিন্তু এগুলা মূল সমস্যা, এগুলা কিন্তু আমাদের আলোচকরা কেউ তারা বললেন না। কিন্তু আমাদের মূল সমস্যা কি, যে গণতন্ত্র যদি দেশে না থাকে তাহলে আপনি অর্থনৈতিক উন্নয়ন হবে কেমনে? আজকে বিদেশিরা, আজকে দেশে যদি নির্বাচিত সরকার থাকতো, আজকে বিশ্বে আরো যারা আছে তারা এই দেশে বিনিয়োগ করতো। আজকে যে মেট্রো রেলের কথা বললো, তারপরে যে কর্ণফুলী টানেলের কথা বললো, এরকম তো হবে। অনেক দিন ধরে এই সরকার রয়েছে, পিছনে যে কতগুলো যে পদ্মা সেতুর মতো কেন্দ্র, এগুলো যে মহা দুর্নীতি যে করছে সেগুলো তো বলছে না। কিন্তু আমি বলতে চাই, এই দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে সরকার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এই দেশের মানুষই পতন ঘটিয়ে, এই মিডনাইট সরকারকে পতন ঘটিয়ে দেশের একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, সে যেই হোক। বাংলাদেশের মানুষ আর এই জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করবে না। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আজকে চাল, ডাল, তেল, লবণ যাই বলে না কেন, আজকে সবাই কেনার ক্ষমতার বাইরে, আজকে কেউ স্বচ্ছ না। আজকে এই যে ট্যাক্স, তারপরে যে উন্নয়নের, রাষ্ট্রের যে উন্নয়ন, এলজিডি, রোডস, পিডব্লিউডি, সিএমএমইউ, যতগুলা প্রতিষ্ঠান আছে সব সরকার ধ্বংস করে দিচ্ছে। আজকে দেশের যে প্রশাসনিক অবস্থা, আজকে রাষ্ট্রের যে সামাজিক অবস্থা, সবকিছু আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে এই থেকে উত্তরণ করার জন্য দেশে একটা নির্বাচিত সরকার দরকার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি সত্যিকারের উদার মন নিয়ে আজকে সব দলের অংশগ্রহণের নির্বাচনের মাধ্যমে আজকে নির্বাচন দেয়, তাহলে আজকে বুঝবো যে না, উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে। আজকে দেশের মানুষ কি চায়, দেশের মানুষের মোটিফাই বুঝে সে পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, এবং দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে ইনশাআল্লাহ বিএনপিকে নেতৃত্ব দেবে, এবং আগামী দিনে ফ্যাসিবাদী অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। শহীদ জমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা মাঝার ভাইয়ের কাছ থেকে 1 মিনিটের মধ্যে একটু শেষ করে চৈতি আপা মনে হয় কিছু বলতে চাই। আমরা আসলে চৈতি আপার কাছ থেকে আরেক মিনিট শেষ করে শেষ করব। মাঝার ভাই 1 মিনিটের মধ্যে প্লিজ একটু সংক্ষেপে শেষ করুন। জি জি আসলে আহ, দেশ এবং জাতি তখনই উন্নয়নের স্বাদ পায় যখন আমরা হিংসা ভুলে লোভের ঊর্ধ্বে উঠে আহ, সত্যিকারের আহ, সুন্দরের জন্য পথ হাঁটতে পারি। তখন দেশ এবং জাতি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিয়ে থাকে প্রতিনিধিদেরকে, প্রতিনিধিদের এটা একটা পাওয়ার দেওয়া হয়, সে পাওয়ারটা অভিভাবকের। কিন্তু অভিভাবকরা বেশিরভাগ সময় শাসক হয়ে যায়। শাসক হলেও, সুশাসক হলে সমস্যা হয় না, কিন্তু দুর্নীতিবাজ হয়ে যায়, নিজের চিন্তাকে বেশি করে। জনগণের কথা না ভেবে নিজের চিন্তা করলে এটা নিজের উদরপূর্তি হতে পারে, কিন্তু দেশ জাতি তথা সমাজের কোনো উন্নয়ন হয় না। আমাদের অনেক ভালো ভালো রাজনৈতিক লিডাররা রয়েছেন যারা দেশ এবং জনগণের কথা ভাবেন, কিন্তু মুসলিমেও কিছু রাজনীতিবিদের জন্য, মুসলিমেও কিছু লোভী মানুষের জন্য আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের আইনের শাসন এবং স্বচ্ছতা এবং উৎপাদন এবং সততা, এই জিনিসগুলির প্রতি যদি আমরা গুরুত্ব দিয়ে একটা সমাধান খুঁজি, তাহলে হয়তো আমরা অচিরেই প্রথম বিশ্বের সাথে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই যে চৈতি আপা বারবার যে কথা বলেছেন, বা আমাদের আমাদের আরো যে আলোচক বিন্দু রয়েছেন, তারা অনেক সময় বিদেশের সততাকে টেনে এনেছেন। আসলে তারা বড় হয়েছে সৎ এবং কর্ম দিয়ে। সততা এবং কর্মকে ব্যতি রেখে বড় হওয়া সম্ভব নয়, বড় কথা বলে বড় হওয়া আদৌ সম্ভব নয়। আসলে বড় হতে হলে বড় কর্ম করতে হবে। এ বলে আমি শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ চৈতি আপা। 1 মিনিটের মধ্যে একটু শেষ আমি করুন। একটু পরিশেষে একটা কথা বলবো। জি। একটা 1 মিনিটই বেশি নিব না। আমি এখানে একটু কথা বলি, সেটা হলো যে আপনার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় মানে আসে নাই, তখনকার পরিস্থিতি আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এবং আমি সেই অবস্থায়, মানে অপোজিশন যখন ছিল, তখন কিন্তু আমি দেশের এখানে আসছি। তখনকার সিচুয়েশন ছিল একরকম, এখনকার সিচুয়েশন আরেক রকম। যখন আর আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা যেখানেই যাই, অবশ্যই আমরা রাজনীতি নিয়ে আলাপ করি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমরা আগে তো ছেলেরা আলাপ করতো যে রাজনীতির পরিস্থিতি নিয়ে, এখন কিন্তু মহিলারাও আলাপ করে। যাই হোক, তো আমি একটু বলি যে যখন প্রথম আসি এখানে, তখন আমি আমাকে বলা হয়েছিল যে রাজনীতি নিয়ে কথা না বলতে। আমার পরিচিত যারা বন্ধু বান্ধব, রাজনীতি নিয়ে কথা বলো না, এখানে ওখানে মাল্টি কালচারাল কান্ট্রি, এখানে সবাই আছে, তো তুমি কিন্তু রাজনীতি করেছো বা ছাত্রলীগের ছিল, এটা বলবা না। আমি আচ্ছা ঠিক আছে, বলবো না, কারণ সবার সাথে আমাদের এখানে, আমরা বিদেশে পড়ে আছি, বিদেশে আছি, এখানে কোনো রাজনীতিক ইয়েতে আমরা আসি নাই, তুমি তোমার মতো থাকো। তো এখানে আমি একটা কথা বলি, যেখানে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আপনার আমার সমসাময়িক তারা কিছু ফ্রেন্ড ছিল, তারা আপনার খুব বাজে ভাষায় কথা বলতেছে বঙ্গবন্ধু সম্বন্ধে বা বঙ্গবন্ধুর কন্যা নিয়ে আজে বাজে কথা বলতেছে। তো অনুষ্ঠানটা ছিল, প্রায় অনেক মানুষের উপস্থিতি ছিল সেখানে। তো সেখানে আমাকে যেহেতু বলা হয়েছে যে কোনোভাবে রাজনৈতিক কথা না বলতে বা নিজের পরিচয় না দিতে, তো কতক্ষণ আর পরিচয় গোপন করে রাখা যায়, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তখন আমি বলছি যে যে মানুষটার যে আমি বললাম না, হোয়ার ইউ ফ্রম, তখন আমার বান্ধবীটাকে বললাম, তখন সে বলে যে ইফাত, হোয়ার ইউ টকিং অ্যাবাউট, হোয়ার ইউ ফ্রম, অফকোর্স আই এম ফ্রম বাংলাদেশ। আমি বললাম নো, you are not from Bangladesh. If you are from Bangladesh, you have to talk to respect to the Bangabandhu, because you are carry to passport, Bangladeshi passport. If you are carry the Bangladeshi passport, talk to respect the Bangabandhu, because he is a creator. He is a creator to make the Bangladesh. এই বাংলাদেশটাকে সৃষ্টি করেছেন যে মহানব, যে ডাকটা দিয়েছিলেন, উনি কিন্তু এটা সৃষ্টি করেছেন। তুমি কিন্তু পাকিস্তানের পাসপোর্টটা ক্যারি করতে পারতে, বা তুমি কিন্তু, কারণ পাক তখন কিন্তু ভাগটা হয়নি। এই যুদ্ধ, এই বঙ্গবন্ধুর স্যাক্রিফাইস এবং বঙ্গবন্ধুর স্যাক্রিফাইসের কারণেই কিন্তু আমরা এই এই এই
এই রাষ্ট্রটা আমরা পেয়েছি, এবং 30 লক্ষ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার বিনিময়ে তারা কেমন মানুষ ছিল, দেশের জন্য প্রাণ দেয়। আমরা কেমন একটুখানি ছাড় দেই না, কাউকে কাউকে ছাড় দিতে রাজি না। আর যে মানুষগুলো ছিল মুক্তিযোদ্ধারা, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, বঙ্গবন্ধুর ভাষণের পরে তারা তো আর ঘরে ফিরে যায় নাই। যে যেমনি পারছে লাঠি বইগা, কোনো অস্ত্রও ছিল না, এই দেশটাকে স্বাধীন করে নিয়ে আসছে। তো তখন থেকেই আমার নাম হয়ে গেছে যে চৈতি কিন্তু আওয়ামী লীগ করে। তখন কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, তখনও কিন্তু পুরো পরিবার এস্টাবলিশড হন নাই, রাজনৈতিক আমাদের সরকার গঠন হয় নাই। তখন থেকেই আমি চৈতি এখানে কিন্তু আলাদা হয়ে গেছি, যে না, সে যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, বঙ্গবন্ধু যে না, এই দেশটাকে আমরা দেশটাকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করতেছি। সুতরাং আমরা আমাদের আমি তাকে বলছি যে আপনাকে আওয়ামী লীগ হইতে হবে না, আপনাকে বঙ্গবন্ধুকে সম্বন্ধে কথা বলতে বা রেসপেক্ট নিয়ে কথা বলতে আপনাকে রাজনীতির প্রয়োজন নাই, কিন্তু হোয়েন ইউ টক টু দ্য বঙ্গবন্ধু, ইউ হ্যাভ টু টক টু রেসপেক্ট। এই মানুষটাকে নিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তো সমালোচনা করেন কায়েস ভাই, কোনো সমস্যা নেই। না, অবশ্যই সমালোচনা করব, রিসপেক্ট অবশ্যই থাকবে, কিন্তু আমাদেরও তো মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম খেতাবটা তো এমনি পায় নাই আপা। আপনি একটু বলতে দেন আমাকে, স্বাধীনতার ঘোষণাটা কিন্তু এটা পৃথিবীতে, এটা অ্যানাউন্সমেন্ট, শুনেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বীরুত্তম খেতাবটা পেয়েছে, সে তো রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করেছে। আজকে দেখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তারাও পর্যন্ত সাক্ষী দিচ্ছে যে জিয়াউর রহমান রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করেছে। কিন্তু আজকে দেখেন আপনারা তাকে নিয়ে সমালোচনা করছেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কোনো করে নাই। তাই বলে ওইটাকে নিয়ে যে আজকেও তো রেডিও চলতেছে, রেডিওতে কে ঘোষণা দিল? হ্যাঁ, স্বাধীনতা একটা মহান বিজয়, মহান একটা স্বাধীনতা দিবস, একটা মহান একটা ফ্যাক্টর, মহান একটা কথা, কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনারা যেভাবে লাফালাফি করেন, এটা করা ঠিক না, বুঝছেন? না, অফকোর্স মহান স্বাধীনতা ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম স্বাধীনতা ঘোষণা করেন, এবং আপনাদের যে পেপারে আসছে তো মাননীয় প্রধানমন্ত্রীর সাহেবের যে জামাতা ডক্টর ওয়াজেদ মিয়া, সেও তো পেপারে তার কথাও তো আসছে, মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতা ঘোষণা সে প্রথম শুনতে পায়, একথা তো পত্রিকায় আসছে। এটার পিছনে একটা কাহিনী আছে, এটার কাহিনীটা আমি সময় পেলে একদিন বলবো। তারপর আপনাদের আওয়ামী লীগের মন্ত্রী, চট্টগ্রামে আওয়ামী লীগের আওয়ামী লীগের মন্ত্রী ছিল মুশাররফ হোসেন, চট্টগ্রামের মুশাররফ সাহেবও কিন্তু বলেছে যে না, জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছে। তারপরে কর্নেল অলি আহমেদ, ডক্টর কামাল হোসেন, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরা কিন্তু সবাই বলেছে যে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে। কিন্তু আপনারা তো মানতেই চান না, আজকে বীরুত্তমের খেতাব দেওয়া হয়েছে জিয়াউর রহমানকে, সেটাও আপনারা কেড়ে নিতে চান কেন বলেন? আজকে বিএনপির সাথে, দলের সাথে আজকে মুক্তিযোদ্ধা কত সংখ্যালঘু, আজকে আমাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, আজকে আওয়ামী লীগের সাথে কিন্তু এত মুক্তিযোদ্ধা কিন্তু নেই আমার জানা মতে। আওয়ামী লীগের সাথে যে বিএনপির সাথে আমাদের দলের সাথে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। কিন্তু আপনারা একজনের এই মুক্তিযোদ্ধা নিয়ে সার্টিফিকেট দিবেন, আপনারা কে এই দেশে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার, সেই সার্টিফিকেট আপনারা দিবেন। কে রাজাকার, কে আজকে মুক্তিযোদ্ধা, সেই সার্টিফিকেট দিবে। আজকে কে হিন্দু কে মুসলমান, এগুলো সার্টিফিকেট আজকে আপনারা দিবেন। এখন আপনারা সার্টিফিকেট দিবেন, কিছু তো করার নাই। সময় হয়ে আসতেছে, আর সুবিধা নেওয়া, আর সুবিধা করা যাবে না। এই বহির্ভূত যারা আওয়ামী লীগ বহির্ভূত যারা আওয়ামী লীগের সংগঠনকে তারা এইভাবে যে আপনার এই যে বিভিন্ন রকমের কাজকর্ম করে, বিভিন্ন রকমের দুর্নীতি, এগুলা কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে, এগুলা ক্লিয়ার করা হবে। ধন্যবাদ চৈতি আপু। আজকে আমরা ইসলাম ধর্মের কথা বলি ভাই, আপনার মাধ্যমে আজকে আমরা ইসলাম ধর্মের কথা বলি। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং বেশিরভাগ মুসলমান। আজকে দেখেন বাংলাদেশের অবস্থা,
আজকে দেখেন এই যে পরিমণি দেখেন বিভিন্ন অনেক কিছু দেখেন, আমি আরো পিছনে যেতে চাই না, তারা তাড়াতাড়ি বের হয়ে যায়। আজকে বাংলাদেশে ওলামা ইকরাম আজকে 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 কারান্তরীণ অবস্থায় রয়েছে। আজকে বাংলাদেশে মানুষ আমাদের যে সরকার রয়েছে সেও মুসলিম। আজকে বাংলাদেশের 90% মানুষ মুসলিম সেন্টিমেন্ট। তারপর সরকার কি করছে? সরকার আজকে সেটা দলীয় নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। আজকে ইসলামী ফাউন্ডেশনে আজকে ইমাম কল্যাণ প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেখানে সুযোগ হবে। আজকে আওয়ামী লীগের বিপক্ষে হতে সে ইমামতি করতে পারবে না। আজকে দেশটা তো বিভক্ত করে ফেলেছে। জি কায়েস ভাই আমরা বুঝছি না, আজকে তো আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সার্টিফিকেট দিচ্ছে আমাদের, কে মুসলমান, কে হিন্দু, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে ভালো, কে মন্দ, কে খুনি, কে এগুলো তো সব সার্টিফিকেট দিচ্ছে তারা। তাদের সাথে খুনি থাকলে ভালো, আর তাদের সাথে না থাকলে ভালো না। আজকে দেশটাকে ধ্বংস করে বলে দিচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ এ থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপদ চায়, বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে চায়। আজকে বাংলাদেশটাকে জিম্মি করে ফেলেছে। বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে ভয় পায়। আজকে আমি এখানে কথা বলতেছি, জানি না আমার কি হবে। আমিও ছাত্র দল করে আসছি, কলেজের জিএস নির্বাচিত হয়েছি, জিএস নির্বাচন করেছি, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হয়েছি, ফরিদপুর জেলা ছাত্র দলের সেক্রেটারি হয়েছি, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সংগঠন হয়েছি, আমারও মামলা আছে, আমিও একাধিকবার জেল খেটেছি। কিন্তু কথা বলতে তো হবে, যেটা সত্য সেটা তো আমাকে অবশ্যই এই জাতির সামনে বলতে হবে। কিন্তু আজকে যে আপারা যে জাতির সামনে যে মিথ্যাচার করলো, আজকে সরকারের পক্ষপাতিত্বে যে জাতি সামনে আজকে যে সরকারে সাফাই গেল এবং মিথ্যাচার করলো, এতে জাতি হতাশ। আপনাদের কাছ থেকে জনগণ কি আশা করবে আপা বলেন? আজকে আপনি একটার পর একটা মিথ্যাচার করছেন, একটা কি সত্য কথা বলতে পারছেন? আপনি কিন্তু সত্য কথা বলেন নাই। আজকে জাতিকে আপনি বিভ্রান্ত ইতিহাস মিথ্যা তথ্য দিচ্ছে, সঠিক তথ্য দিবেন দিন। অবশ্যই গঠনমূলক এবং মানুষকে সঠিক তথ্য দিতে হবে আপা। মানুষ কিন্তু এখন অনেক সচেতন, মানুষ এখন ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে সবসময় কিন্তু আজকে সবকিছু দেখে। আজকে আপনাদের কথা বলার কোনো সুযোগ নেই, আপনারা মিথ্যার উপর দাঁড়ায় রয়েছে। আজকে আপনাদের সম্পূর্ণ পুঁজি হলো মিথ্যা। আর বাংলাদেশের মানুষ এই সমস্ত আপনাদের নাটক, ছলচাতারি, আপনাদের কৌশল সবকিছু বুঝে ফেলেছে। আজকে বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা হারিয়ে ফেলেছেন। অচিরে দেশে জনগণ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যুত্থান এবং গণ বিস্ফোরণের মাধ্যমে আপনাদেরকে বিদায় হতে হবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। না, জাতির সামনে যে আপা অনেক লোক দেখছে আমাদের অনুষ্ঠানে, এখানে যে মিথ্যাচার করলো, ভুল তথ্য দিল, এটা তো সে জনগণের সাথে প্রতারণা করলো। তার তো এখানে সঠিক কথা বলার, সঠিক ইতিহাস তুলে ধরার। সে বলল শেখ মুজিবুর রহমান, অবশ্যই তাকে আমরা সম্মান করি, অবশ্যই সারা বাংলাদেশ সারা বিশ্বে তাকে সম্মান করে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তো খাটো করে দেখার সুযোগ নাই। সেও তো মহানায়ক, সেও তো স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেও তো পাকিস্তানের সাথে গোপনে রাতের অন্ধকারে আত্মসমর্পণ করেননি, তিনি বীর উত্তম খেতাব লাভ করেছেন। আজকে বাংলাদেশে যারা সবাই আজকে বলেছেন যে না, মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বিএনপির সাথে মুক্তিযোদ্ধা সংখ্যা বেশি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে, তার সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আজকে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে দেশের বাইরে রয়েছে। আজকে একের পর এক মিথ্যা মামলা হামলা দিয়ে আজকে বিএনপির 35 লাখ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার। তারপরও এখন পর্যন্ত আল্লাহর রহমতে এই দেশের মানুষের ভালোবাসা আজকে বিএনপি টিকে আছে। আজকে বিএনপি টিকে আছে, ইনশাআল্লাহ বিএনপি শেষ হবে না। যতই অত্যাচার জুলুম করুক না কেন, যতই অত্যাচার জুলুম করুক না কেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে, জিয়াউর রহমানের আদর্শ আছে, বিএনপি কখনোই ধ্বংস হবে না। এই দেশ যতদিন থাকবে ততদিন এই দল থাকবে ইনশাআল্লাহ, এবং এই দলের নেতৃত্ব দেশনায়ক জনাব তারেক রহমান দিবে। তার নেতৃত্বে অতীতে যেমন সংঘবদ্ধ ছিল, আগামীতেও ঐক্যবদ্ধ ভাবে এই দল পরিচালিত হবে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীকে যে পুরস্কৃত করা হইল, ধন্যবাদ।
জাতিসংঘ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উনি কি বাংলাদেশ থেকে আনছেন? উনাকে যে পুরস্কৃত করা হয়েছে উনি কি দেশ থেকে নিয়ে আসছে? এটা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা ছিলেন ওখানে। আমাদের আজকে স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করেছে আপা। আপনি হয়তো জানেন না আপা, আপনি হয়তো জানেন না যে বাংলাদেশে সারা বিশ্বে কয়েকজন স্বৈর শাসকের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী, সে স্বৈর শাসক হিসেবে উপাধি লাভ করেছে। এই কথাটা তো বললেন না আপা। না না না, আমি মিথ্যা কথা বলি নাই। আপনি তো এই কথাটা বললেন না যে সারা বিশ্বের স্বৈর শাসকের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী নাম আসছে, সেটা তো বলেন নাই। না, মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়। উনি রোহিঙ্গা নিয়ন্ত্রণে, রোহিঙ্গা যেভাবে রোহিঙ্গা একটা ইস্যু, এটাকে আপনি ম্যানেজ করতে পারেন না। এখানে আমাদের জনসংখ্যা এমনিই বেশি, আমাদের দেশের একটা ছোট্ট দেশ, সেখানে এতগুলা মানুষ। আপা আপনি সঠিক কথা বলেন, আপনি সত্য কথা বলেন। আপনি আপনার কাছ থেকে বলতেছে মিথ্যা ভুয়া তথ্য তো দেওয়া যাবে না। তারা তো জায়গা দেয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কলিজাটা বড়, হৃদয়, সে বঙ্গবন্ধুর কন্যা, যারা জাতির জন্য, যারা দেশের জন্য প্রাণ দেয়, বঙ্গবন্ধুর সপরিবার যারা এই দেশের জন্য তারা প্রাণ দিয়েছে। বঙ্গবন্ধু তো সারা জীবন জেলেই থাকছে, ওনার থাকছে, সেটা কি আপনি দেখছেন? দেখেন। জি, ধন্যবাদ আপা। আজকের মতো আমরা শেষ করছি। পরবর্তী আরো একদিন হয়তো কথা হবে। জি আপা, ভালো থাকবেন। জনগণকে মিথ্যা কথা বলবেন না, সঠিক তথ্য দিবেন। কথা বলতে আমরা জানি না। জি জি, ধন্যবাদ সবাইকে। মনোজ মিডিয়া। কিন্তু আপনি আমার কথা লাইনে গেলেন না। আমি যেটা সত্যি সেটাই বললাম। আমি বাংলাদেশের বাইরে থাকি। জি, ধন্যবাদ আপা, ধন্যবাদ। বাংলাদেশ এই সমস্ত করোনা নিয়ে কিছুটা অর্থনৈতিক, কিছুটা হয়তো পৃথিবীতে যেটা সমস্যা, বাংলাদেশে সেটা সমস্যা কিছুটা ক্ষুদ্র অংশের সৃষ্টি হয়েছে। এটা আমরা আবার আপনি যে উন্নয়নের, এই যে উন্নয়নের কথা বলেন, ঢাকায় যে বৃষ্টি নামলে যে পানি জমাট হয়ে যে নৌকা চলে, কি পানি আটকে যায় চট্টগ্রাম ঢাকার অবস্থা আপনি তো একবারের জন্য বললেন না। আমি পরবর্তীতে আমি আসার আগে এই ছবিগুলো নিয়ে আসবো। না, ঢাকায় আসলে, ঢাকা এবং চট্টগ্রামে বৃষ্টি যখন নামে তখন পানি কি পরিমাণ হয় সে কথা তো বললেন না। কি জলাশয়টা হয় সেটা তো বললেন না। আজকের মতো শেষ করছি আপা। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী কোনো একদিন আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যাক, আপার কাছে আশাবাদী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই দেশের জনগণের টাকা নিয়ে সিনেমিনে খেলবেন না, এদেশের মানুষের ভাগ্যে নিয়ে সিনেমিনে খেলবেন না। অবশ্যই এদেশের জনগণের